ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ো এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে। তোমরা জানো যে আমরা গতকাল যুক্তিবিদ্যার একটা রিভিউ ক্লাস নিয়েছি, প্লাস আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আজকে মূলত আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা প্রত্যেকেই এই ক্লাসটা শেয়ার করে দিবা। শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দাও ভাইয়া, তোমরা সবাই একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা সবাই একটু শেয়ার লিখে দাও, শেয়ার করে দাও, শেয়ার করে শেয়ার ডান লিখো, কমেন্টে শেয়ার ডান লিখো। হ্যাঁ, সবাই শেয়ার করে দাও, তাহলে সবাই আসতে পারবে যে আসলে এই পেজ থেকে আজকে ক্লাস হচ্ছে। তো সবাই শেয়ার করে দাও এবং একটু কমেন্ট করে দাও যে আজকে এই পেজ থেকে ক্লাস হচ্ছে। আমরা খুব দ্রুতই এটা শুরু করব, তোমরা সবাই একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই শেয়ার করো, শেয়ার করে শেয়ার ডান লিখো ভাইয়া, তোমরা সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। থ্যাংক ইউ লীনা তরফদার, তুমি শেয়ার করছো। হ্যাঁ, শেয়ার ডান লিখছো। সবাই শেয়ার করো, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের এমসিকিউ সলভটা শুরু করি। হ্যাঁ, আর তোমরা হয়তো সবাই জানো, হয়তো দু একজন নতুন এখানে থাকতে পারো যারা আমাকে চেনো না। আমি হচ্ছে শুভ সরকার, আসছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তোমাদের সাথে আমি আসছি যুক্তিবিদ্যার ক্লাস নিয়ে প্রথম পত্র থেকে শুরু করে এখন আগামীকাল যেহেতু দ্বিতীয় পত্রের পরীক্ষা, তো আমরা দ্বিতীয় পত্রের একটা রিভিউ ক্লাস অলরেডি নিয়েছি এবং সেখানে ফাইনাল সাজেশনটা দিয়ে দিয়েছি। আজকে জাস্ট আমরা কি করব, এই যে আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিষয়গুলো রয়েছে সেইগুলোই আজকে সলভ করব। আজকের ক্লাসটা ইম্পর্ট্যান্ট, তোমরা যদি এই এমসিকিউগুলো দেখে যাও এইরকম হুবহু এমসিকিউ তোমরা কমন পেতে পারো। তোমরা সবাই শেয়ার করে দাও ভাইয়া, সবাই শেয়ার করে দাও। ওকে, হ্যাঁ, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো, আমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্ন, আমরা জানি এখানে আমাদের 30টা প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আমাদের রেজাল্টের উপরে একটা ইফেক্ট ফেলে। তো এইটার উপরে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে, আমরা যেন সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ সলভ করতে পারি বা সঠিক করে দাগাতে পারি, সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে শিখবো। হ্যাঁ, এখন দেখো তাহলে প্রথম প্রশ্নটা কি বলা আছে। প্রথম প্রশ্নটা তোমরা দেখবা, তোমরা খুব দ্রুত এইগুলোর কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানিয়ে দেবে। আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব, তোমরা সবাই ফার্স্ট কমেন্ট করবা, ঠিক আছে? এখন দেখো প্রথম নাম্বার প্রশ্নতে কি বলা হচ্ছে। নাম্বার ওয়ানে বলা হচ্ছে সিংহ হলো পশুর রাজা। এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সিংহ হলো পশুর রাজা। সেখান থেকে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে তোমাদের যে ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, এই 3টি বিষয়ের এবং অর্থনীতি, এই 4টি বিষয়ের পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিব। সো আজকের এই ক্লাসটি তোমরা সবাই তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দাও, যেহেতু আমাদের এখন থেকে গালিব মাহমুদ এই পেজে আপাতত ক্লাসগুলো হবে আমাদের যে কোনো একটা কারণে। সো তোমরা সবাই তোমাদের জায়গা থেকে দ্রুত এটি শেয়ার করে দাও, তাহলে সবাই জেনে যাবে আমাদের ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, অর্থনীতি, এগুলোর তোমাদের যে রুটিন আছে সেটা আমরা দ্রুত তোমাদেরকে দিয়ে দিবি ইনশাল্লাহ আজকে রাত বা কালকের মধ্যে। সো আমি দেখি আসলে তোমরা সবাই শেয়ার করে দেবে, একদম সবাই শেয়ার করে দাও। তোমাদের সবার জন্য অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা, সাথে আছে তোমাদের শুভ ভাইয়া। ঠিক আছে, আমরা আবার চলে যাচ্ছি সিংহ হলো পশুর রাজা থেকে। ওকে ভাইয়ারা, তাহলে দেখো আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সিংহ হলো পশুর রাজা। এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? আমরা যখন ওই যুক্তিবিদ্যা প্রথম পত্রের যৌক্তিক সংজ্ঞা যখন পড়েছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো পড়েছিলাম। সেখানে আমরা কয়েকটি নিয়ম দেখেছিলাম। এই নিয়মগুলো যদি আমরা লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদের এক ধরনের অনুপপত্তি ঘটে। তো সেই ক্ষেত্রে দেখো 1 নম্বর প্রশ্নটা কি হবে, তোমরা অ্যান্সার করে দাও। সিংহ হলো পশুর রাজা, সিংহ হলো পশুর রাজা। তোমরা দ্রুত কমেন্ট করবা, ফার্স্ট কমেন্ট করে ফেলবা। এখানে কোনটা হবে অ্যান্সার? রাইট অ্যান্সার কোনটা বলো, রাইট অ্যান্সার কোনটা তোমরা সবাই বলবা। বাড়িয়ে যান বলছো ক হবে। ওকে, আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। দেখো, সিংহ হলো পশুর রাজা, তার মানে কি এই সিংহটা একটা প্রাণী, এটাকে আমরা পশুর রাজা বলে আখ্যায়িত করেছি। তার মানে এইটার অর্থ দাঁড়াচ্ছে আমরা যখন কি করছি,
এইখানে সিংহকে পশুর রাজার সাথে তুলনা করছে, এটা কিন্তু একটা রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। রাইট অ্যান্সার হচ্ছে ক, রাইট অ্যান্সার ক, যারা ক অ্যান্সার করছে তাদের অ্যান্সারটা রাইট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসো, এরপরে বলা হয়েছে উত্থান নয় পতন, এই সংজ্ঞাটি কোন দোষে দুষ্ট? আমরা বলেছিলাম যে যৌক্তিক সংজ্ঞায় কখনো নয়ার্থক বিষয়টা আসবে না, অর্থাৎ না কথাটা আসবে না, তখন কি হয়ে যায় দেখো, এখানে বলা আছে দুর্বোধ্য সংজ্ঞাদোষ, চক্রক সংজ্ঞাদোষ, নেতিবাচক সংজ্ঞাদোষ, অব্যাপক সংজ্ঞাদোষ। এইটা ফার্স্ট কমেন্ট করো। দুয়ে খ করছো কে? চক্রক। দুয়ে কে বলছো? ক, ফাতিমা আক্তার। একে ক বলছো কে? একে যারা ক বলছো সেটা রাইট। 2 নাম্বার অ্যান্সার করো ভাইয়া, ফাস্ট করো, ফাস্ট, অনেক ফাস্ট করো। 2 নাম্বারটা দেখো, উত্থান নয় পতন, এই সংজ্ঞাটি কোন দোষে দুষ্ট? উত্থান নয় পতন। মারিয়া জাহান গ অ্যান্সার করেছো। ওকে, দেখো তোমরা ফার্স্ট কমেন্ট করো ভাইয়া। দেখো তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা হচ্ছে, আমরা বলেছিলাম যে এইখানে কোনো ধরনের নয়ার্থক বিষয় ব্যবহার করা যাবে না। নয়ার্থক যদি ব্যবহার করি তখন কিন্তু সেখানে কি হয়ে যাবে? নেতিবাচক সংজ্ঞাদোষ, অর্থাৎ আমরা এটাকে না অস্বীকার করে নিচ্ছি, ঠিক আছে? তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গ। এরপরে আসো নাম্বার 3। নাম্বার 3তে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে? পদ, বাক্য, যুক্তিবাক্য নাকি অবধারণ? যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে বলো ভাইয়া, তোমরা একটু কমেন্ট করো, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো। যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে? ফার্স্ট কমেন্ট করে ফেলো। নাম্বার 3, নাম্বার 3। হ্যাঁ মারুফ, তুমি কি বলছো? আমাদের কি, তোমাদের কি, তোমার কোনটা সাবজেক্ট আমি জানি না, তোমাদের সব মানবিকের সবগুলি হবে। আচ্ছা, একজন 2 সি অ্যান্সার করছো, একজন 2 সি অ্যান্সার করেছো, ওটা রাইট ছিল। এখন থার্ড নাম্বার, তৃতীয় নাম্বারটা কি? 3-এ একজন ক অ্যান্সার করেছো। ওকে, আমরা রাইট অ্যান্সার চলে যাই। দেখো কী নিয়ে আলোচনা করে? অবশ্যই পদ নিয়ে আলোচনা করে, কারণ কি পদটা হচ্ছে একটা কি বলে শব্দ, বা যেটা আমরা শব্দ বলি সেটা হচ্ছে যুক্তিবিদ্যার ভাষায় টার্ম বা পদ। এখন পদের সংজ্ঞায় কিন্তু আলোচনা করে আমাদের এই যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে? এরপরে দেখো নাম্বার 4-এ কি বলা হচ্ছে? পাখি কয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী। পাখি কয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী, বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে? পাখি তাহলে কি? ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী। এখানে কি প্রকাশিত হয়েছে এটা অ্যান্সার করো। 4 নাম্বার অ্যান্সার করে ফেলো। পাখি হয়, এটা কিন্তু কয় হবে না, পাখি হয় হবে, পাখি হয় হবে। হ্যাঁ, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হ হবে। পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী, এটা কি হয়েছে বলো? পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী। 4 নাম্বার অ্যান্সার করো। 4 নাম্বার অ্যান্সার করো ভাইয়া তোমরা ফার্স্ট। হ্যাঁ, পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী। দেখো 4 নম্বরে ক অ্যান্সার করেছে একজন। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ক, কারণ হচ্ছে কি আমরা এটা বর্ণনা দিয়ে ফেলছি। পাখি কি সেটা না বুঝে আমরা পাখির বর্ণনা দিয়ে ফেলছি, ডানা ও লেজ এই সম্পর্কে আমরা একটা বর্ণনা দিয়ে ফেলেছি। ওকে ওকে, এরপরে দেখো, এরপরে আসো আমাদের 5 নম্বরে বলা হয়েছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, কোন ধরনের? এই সংজ্ঞাটি কোন ধরনের? রূপক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা, দুর্বোধ্য সংজ্ঞা নাকি অতি ব্যাপক সংজ্ঞা? এইটা বলো। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি, এইটা কোন ধরনের? এইটা কোন ধরনের সংজ্ঞা বলো? এটা 5 নম্বর অ্যান্সার করো, তোমরা ফার্স্ট অ্যান্সার করবো। পিছন ভালো করে দেখা যায় না, তোমরা দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি? ওকে, আমি 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 একটু সাইড হচ্ছি, দেখো এখন দেখা যায় কিনা, এখন দেখা যায় কিনা। 5 নম্বরে অ্যান্সার করো ভাইয়া তোমরা, 5 নম্বরে অ্যান্সার করো। 5-এ সি অ্যান্সার করছো একজন, 5-এ সি অ্যান্সার যে করছো সেটা রাইট। কারণ আমরা কি জানি? আমরা জানি এটা হচ্ছে আমাদের যৌক্তিক সংজ্ঞা, কারণ এখানে জাত অর্থের পূর্ণ উল্লেখ আছে। বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী মানে জাত অর্থের পূর্ণ উল্লেখ রয়েছে, তার মানে আমাদের 5 নম্বর হচ্ছে রাইট অ্যান্সার গ। এরপর আসো 6 নম্বর, যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের কি? যৌক্তিক সংজ্ঞা কোনো পদের কি? জাত অর্থের পূর্ণ প্রকাশ, জাত অর্থের আংশিক প্রকাশ, ব্যক্ত অর্থের প্রকাশ নাকি ব্যক্ত অর্থের আংশিক প্রকাশ? দেখো এই 4টার মধ্যে কোনটা হবে? 6 নম্বর অ্যান্সার করো ফার্স্ট, ফার্স্ট অ্যান্সার করো ভাইয়া তোমরা 6 নম্বরে। দেখো 6 নম্বর অ্যান্সার করে ফেলো ফার্স্ট, কমেন্টে অ্যান্সার করে জানিয়ে দাও যে রাইট অ্যান্সার কোনটা। ওকে, দেখো যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের কি? যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে কাজ করে, মানে পদের কোন বিষয়টা নিয়ে কাজ করে? একজন বলছে 6-এর খ। আমরা বলেছিলাম যৌক্তিক সংজ্ঞা সবসময় কি করে? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের জাত অর্থের পূর্ণ উল্লেখ করে, তার মানে জাত অর্থের পূর্ণ প্রকাশ, এটাই হচ্ছে আমাদের যৌক্তিক সংজ্ঞার কাজ। বা কোনো পদ, যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের জাত অর্থের পূর্ণ প্রকাশ। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে বিদ্যালয় একটি পাঠশালা, এই সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে বলো? এই বিদ্যালয় হচ্ছে পাঠশালা, এইখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? তোমরা ফার্স্ট কমেন্ট করে জানিয়ে দাও এইটা রাইট অ্যান্সার কোনটা।
বিদ্যালয় হচ্ছে পাঠশালা, এইটা রাইট অ্যান্সার কোনটা? ফার্স্ট কমেন্ট করো, কোশ্চেন নাম্বার সহ কমেন্ট করবা, কোশ্চেন নাম্বার সহ কমেন্ট করবা। কোশ্চেন নাম্বার সহ কমেন্ট করবা। ফার্স্ট কমেন্ট করো, কোশ্চেন নাম্বার সহ কমেন্ট করবা। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে বিদ্যালয় একটি পাঠশালা, বিদ্যালয় একটি পাঠশালা, এটা কি দুর্বোধ্য, রূপক, চক্রক নাকি বাহুল্য? এটা কি হবে? রাইট অ্যান্সার কি হবে? দেখো আমরা রাইট অ্যান্সারে চলে যাই। রাইট অ্যান্সার কি? বিদ্যালয়ে কি করা হয়? বিদ্যালয়ে কি করা হয় বলো? বিদ্যালয়ে কি করা হয়? আমাদের এটা 7 নাম্বার। বলো বিদ্যালয়ে কি করা? বিদ্যালয়ে আমরা কি করি? বিদ্যালয়ে আমরা পড়াশোনা করি। বিদ্যালয়ে যেহেতু পড়াশোনা করি, পাঠশালাও পড়াশোনা করি, তার মানে ঘুরে ফিরে একটাই আসছে, তার মানে ঘুরে ফিরে একটা জিনিসকে নির্দেশ করছে, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার চক্রক। নাম্বার গ, এটা হচ্ছে 7 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে গ। এরপর দেখো কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়? কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়? কোন পদের সংজ্ঞা প্রদান সম্ভব নয়? দেখো ব্যবসায়ী, সাদ, কৃষক, রহিম। এখন আমরা জানি যে কোনো নাম পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভাইয়া? দেখো আটে অ্যান্সার করো। নাম্বার 8, নাম্বার 8-এ কোনটা হবে? দেখো 8-এ ঘ। ওকে দেখো রাইট অ্যান্সার হচ্ছে 8-এ ঘ। আমরা জানি কোনো নাম পদের সংজ্ঞা দিতে পারি না, কোনো নাম পদের সংজ্ঞা আমরা দিতে পারি না। এরপরে দেখো, আচ্ছা তাহলে আমরা যে এমসিকিউগুলো সলভ করছি, হ্যাঁ তোমরা ফার্স্ট অ্যান্সার করো। আর তোমরা ভাইয়া সবাই শেয়ার করে দাও নাই, এখনও যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও, যেন সবাই ক্লাসটা করতে পারে, সবাই যেন ক্লাসটা করতে পারে, সবাই শেয়ার করে দাও। আমাদের সাথে অনেকজন যুক্ত আছো, সবাই শেয়ার করে দাও, কেমন? ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের 9 কি বলা হচ্ছে? মিনি খেলা, যিনি খেলা করেন। এটা মিনি হবে না, এটা যিনি হবে, এটা হচ্ছে যিনি হবে, এটা যিনি হবে। যিনি খেলা করেন তিনি খেলোয়াড়। এটি কোন ধরনের অনুপপত্তি? ব্যাপক, চক্রজ্ঞান, অব্যাপক নাকি ব্যাপক সংজ্ঞা? বাহুল্য দোষ নাকি কোনটা? দেখো এইটা 9 নাম্বার অ্যান্সার করো। নাম্বার 9 কোনটা হবে? আচ্ছা মারুফ বলছো ইসলামের ইতিহাস। হ্যাঁ হবে, ক্লাস হবে। মারুফ মান্নান, ক্লাস হবে। তহিদুল ইসলাম মুসাফির, ইয়েস তোমার নাম কল করছি, সমস্যা নেই। তহিদুল ইসলাম। আচ্ছা 9-এর কি হবে? দেখো যিনি খেলা করেন তিনি খেলোয়াড়, যিনি খেলা করেন তিনি খেলোয়াড়। এর আগে একটা এক্সাম্পল দিয়েছি, খেলা যে করে খেলোয়াড় তিনিও খেলা করেন, তার মানে কি অর্থ কিন্তু একই হচ্ছে। তার অর্থ হচ্ছে এটা চক্রক দোষে দুষ্ট, একই কথা। সমর্থক শব্দ বা কি বলা হয় প্রতিশব্দ যদি ব্যবহার করি তাহলে কি হচ্ছে? চক্রক দোষ বা চক্রজ্ঞান, এইটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা এরপর 10 নাম্বার দেখো, নাম্বার 10, মানুষ পদের জাত্যার্থ কয়টি? মানুষ পদের জাত্যার্থ কয়টি? নেটে তো খুব সমস্যা করতেছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যাঁ টিস্যু পেপার আছে? ওকে ভাইয়া দেখো 10 নাম্বার কি হচ্ছে? মানুষ পদের জাত্যার্থ কয়টি? আমরা জানি মানুষ পদের জাত্যার্থ 2টি, একটা হচ্ছে জীববৃত্তি, আর একটা কি? আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে এরপরে দেখো, এরপরে আমাদের 11 নম্বরে বলা হয়েছে সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কোন পদের গুণটি উল্লেখ থাকতে হয়? ব্যক্তার্থ, উপলক্ষণ, জাত্যার্থ নাকি অবন্ত লক্ষণ? সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কোন পদের গুণটি উল্লেখ থাকতে হবে? কোনটি উল্লেখ থাকবে বলো? ফার্স্ট কমেন্ট করো ভাইয়া তোমরা। 11 নম্বর, নাম্বার 11-এ কি হবে বলো? হ্যাঁ এখন তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার দেখা যায় না, এখন দেখা যাবে ভাইয়া, এখন দেখা যাবে। নেট একটু ডিস্টার্ব ছিল, এখন ঠিক করা হয়েছে।
আচ্ছা 11 নম্বর কি হবে দেখো, মানুষ পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে পদের কোন গুণটি উল্লেখ করতে হয়? আমরা জানি সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সবসময় জাত্যার্থের পূর্ণ উল্লেখ থাকবে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ। এরপরে দেখো 12 নম্বর কি বলেছে, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। এই বাক্যটিতে কি ঘটেছে? মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, এখানে কি ঘটেছে? 12 নম্বরে দেখো, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, এখানে কি ঘটেছে? 12 নম্বর অ্যান্সার করো ভাইয়া। এটা একটা কথা কিন্তু বারবার বলছি, যে যেটার মিনিং একই অর্থ হবে সেটা কিন্তু আমরা কি করব, মানুষ হচ্ছে মনুষ্য জাতীয় জীব। এটাই কোনটা রাইট অ্যান্সার? কোনটা? অ্যাঞ্জেল সঞ্জু মিশরি বসাক, তুমি খ অ্যান্সার করছো। হ্যাঁ রাইট, যারা খ অ্যান্সার করছে ওর অ্যান্সার রাইট। তার মানে মনুষ্য যা মানুষও তাই, একই কথা ঘুরে ফিরে। এরপরে দেখো নেক্সটে বলা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত প্রাণী। সংজ্ঞাটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? রূপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞাদোষ, বাহুল্য সংজ্ঞাদোষ নাকি অতি ব্যাপক সংজ্ঞাদোষ? বলো এইটা কি, এইটা অ্যান্সার বলো, এইটার অ্যান্সার কি? রাইট অ্যান্সার কোনটা হবে? নাম্বার 13 রাইট অ্যান্সার কোনটা? নাম্বার 13 রাইট অ্যান্সার কোনটা? 13 রাইট অ্যান্সার কোনটা? আচ্ছা 13 রাইট অ্যান্সার কোনটা? আচ্ছা আয়াতুল ইন্তি তোমার কমেন্ট দেখেছি, সমস্যা নাই। তোমার কমেন্ট দেখতে পেরেছি। ওকে 13-এ কেউ বলছে ঘ। আচ্ছা এইখানে দেখো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে বাহুল্য দোষ। অতিরিক্ত কথা বলা যাবে না, এখানে বুদ্ধিবৃত্ত আবার শিক্ষিত এক্সট্রা কথা নেওয়া হয়েছে, তার মানে কি বাহুল্য দোষ সংজ্ঞা, অতিরিক্ত সংজ্ঞা দেওয়া হয়ে গেছে। এরপরে 14 নম্বর অ্যান্সার করো, মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে? মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে? প্রকল্প, অনুমান, ব্যাখ্যা নাকি শ্রেণীকরণ? নাম্বার 14 অ্যান্সার করো ভাইয়া তোমরা সবাই। 14 অ্যান্সার করো, মানব মনের জিজ্ঞাসা নিবৃত্তিকে কি বলে? মানব মনের জিজ্ঞাসা নিবৃত্তিকে কি বলে? নেট স্লো করছে এখনো, নেট তো ঠিক করলাম। হ্যাঁ 14 নম্বর অ্যান্সার করো, 14 নম্বর অ্যান্সার করো। 14 নম্বর অ্যান্সার করো। নম্বর অ্যান্সার করো। রাইট, ওকে আমি রাইট সাইডে দাঁড়াচ্ছি। ওকে এখন দেখা যাচ্ছে কিনা বলো? লাইভে প্রবলেম দিচ্ছে। ওকে 14 নম্বর রাইট হচ্ছে গ, অনুমান। মানব মনের জিজ্ঞাসা, যখন জিজ্ঞাসা করব তখন কোনো বিষয়ে আমরা কি করব? অনুমান করব। জিজ্ঞাসা মানে হচ্ছে কোনো বিষয়ে অনুমান। মানব মনকে যখন জিজ্ঞাসা করবে এইটা কি ওইটা, তখন একটা অনুমান করে নিব। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো নেক্সটে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকে সুস্পষ্ট বর্ণনা করা হয়? যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে পদের কোন দিকে সুস্পষ্ট বর্ণনা করা হয় বলো? যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকে সুস্পষ্ট বর্ণনা করা হয় এইটা বলো, অ্যান্সার করো। এইটার রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? ফার্স্ট করো। নাম্বার 15 অ্যাঞ্জেল সঞ্জু 14-তে গ বলেছো, হ্যাঁ 15-তে লীনা তরফদার বলেছো খ। ওকে রাইট অ্যান্সার হচ্ছে খ, আমরা জানি জাত অর্থ। এরপরে 16 নম্বর দেখো, বর্ণনা হলো একটি প্রক্রিয়া। বর্ণনা হলো একটি ড্যাশ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? বর্ণনা কি লৌকিক, লিখিত, বৈজ্ঞানিক নাকি যৌগিক? বলো বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া বলো? নাম্বার 16 অ্যান্সার করো। মারুপ মানে মান্নান, তোমাদের ক্লাস কবে না হবে? রুটিন দেওয়া হবে, রুটিনে তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই। বলো এইটা রাইট অ্যান্সার কোনটা? এটা বলো, বর্ণনা হলো ড্যাশ প্রক্রিয়া, লৌকিক, লিখিত নাকি কি? এইটা রাইট অ্যান্সার কোনটা? 16 অ্যান্সার করছে একজন ক। ওকে দেখো এইটা রাইট অ্যান্সার হচ্ছে ক, কারণ হচ্ছে লৌকিক প্রক্রিয়া। বর্ণনা এক একজন এক একভাবে দিতে পারে, লোকভিত্তিক আলাদা আলাদা হতে পারে। এরপরে দেখো এখানে বলা হয়েছে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এটি একটি কি ধরনের সংজ্ঞা? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, এটা কি ধরনের সংজ্ঞা? এটা কি ধরনের সংজ্ঞা?
দুইটা অসম বস্তু যখন তুলনা করা হবে তখন সেটা রূপক অর্থে গ্রহণ করব। যখন দুইটা অসম বস্তুকে তুলনা করা হবে তখন সেটা রূপক অর্থে গ্রহণ করব। তার মানে এইটার রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, এটার রাইট অ্যান্সার হচ্ছে রূপক, এটার রাইট অ্যান্সার হচ্ছে গ। যারা গ অ্যান্সার করছে তাদেরটা রাইট। ওকে, 18 নম্বর দেখো, আলো হচ্ছে অন্ধকারের বিপরীত। এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? আলো হচ্ছে অন্ধকারের বিপরীত। এই যে এখানে বিপরীত কথার উল্লেখ আছে, বিপরীত এটা কিন্তু আমরা কি জানি, না অর্থ, না অর্থ প্রকাশ করে, না অর্থ প্রকাশ করে। অথবা যদি থাকতো অভাব, অভাব, অভাব বা বিপরীত, অভাব বা বিপরীত, এগুলো কি করে, না অর্থ প্রকাশ করে। সুতরাং এটা কোনটা হবে বলো? 18 নাম্বার 18। 18 নম্বরে খ বলছে একজন, চক্র কিভাবে, চক্র কিভাবে আমি বুঝলাম না। 17তে অ্যান্সার কি করছে, বাহুল্য বলছে কে, ওটা রূপক ছিল। 18তে ঘ অ্যান্সার করছো। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ঘ, নেতিবাচক। তার মানে কি, না বোধক, না বোধক। আলোর বিপরীত মানেই না বোধক। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে কোনটি সংজ্ঞা প্রদান সম্ভব, কোনটি সংজ্ঞা প্রদান সম্ভব? পরমতম জাতি, শ্রেণীবাচক পদ, বিশিষ্ট গুণবাচক পদ, নাকি স্বকীয় নাম? কোনটির সংজ্ঞা প্রদান সম্ভব বলো? এইটার রাইট অ্যান্সার কোনটা? এইটা কোনটা রাইট অ্যান্সার হবে? নাম্বার 19, 19 নাম্বারে বলো। উনিশে ক বলছো কে, পরমতম জাতি। পরমতম জাতি 19 নাম্বার অ্যান্সার করো। আমরা সব সময় কি করি, আমরা কিন্তু সব সময় সংজ্ঞা প্রদান করি, একটা কথা মনে রাখবে, পদের, পদের। এখানে কিন্তু পদের উল্লেখ নাই, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে খ। 19 নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে খ। আমরা শ্রেণীবাচক, শ্রেণীবাচক পদের, শ্রেণীবাচক পদের আমরা কি করতে পারি, শ্রেণীবাচক পদের। ওকে, ওকে, তারপর নেক্সট দেখো 20 নাম্বার, সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার কোন অনুপপত্তি ঘটে? সমার্থক শব্দ যদি ব্যবহার করি কোন ধরনের অনুপপত্তি ঘটছে বলো ভাইয়া? এইটা কি হবে, সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে কোন ধরনের অনুপপত্তি ঘটছে বলো? এটা 20 নাম্বার, 20 নাম্বার অ্যান্সার করো। 20 নাম্বার 20, 20 নাম্বার কি হবে? ফার্স্ট অ্যান্সার করে জানিয়ে দাও রাইট অ্যান্সার কোনটা। 20 নাম্বার অ্যান্সার করো। 20-এ ঘ বলছে একজন, চক্র। সমার্থক শব্দ যদি ব্যবহার করি কি হয়, সমার্থক শব্দ ব্যবহারে কি হয়, ঘুরে ফিরে এক কথাই আসে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের চক্র, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের চক্র, ঘুরে ফিরে এক কথাই আসে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা হয়েছে গায়ের রঙের ভিত্তিতে সাদা মানুষ ও কালো মানুষ ভাগ করলে, এটা ভাগ হবে, হ্যাঁ, যে অনুপপত্তি ঘটে তার নাম কি? গায়ের রঙের ভিত্তিতে সাদা মানুষ ও কালো মানুষ। ভাই অপশনগুলো বলে দিলে ভালো। আচ্ছা, অপশন তোমরা দেখতে পাচ্ছ না? এখানে অপশন তো ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? এই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলো, একটু কমেন্ট করো। অপশন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? ও আচ্ছা, আমার মাথার জন্য দেখা যায় না, ঠিক আছে, আমি সাইডে দাঁড়াচ্ছি। ওকে, এখন দেখা যায় কিনা দেখো, এখন দেখা যায় কিনা। বলছে 21 নম্বর, গায়ের রঙের ভিত্তিতে, গায়ের রঙের ভিত্তিতে আমরা যদি কি করি, গায়ের রঙের ভিত্তিতে সাদা মানুষ ও কালো মানুষ ভাগ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? তখন কি হবে আমরা জানি, এটা সবসময় মানুষের রং, তারপরে কি চেহারা, এগুলো সবসময় গুণগত দিক, সুতরাং গুণগত বিভাগজনিত অনুপপত্তি। 22 নম্বরে কি হবে দেখো, যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূলনীতি প্রযোজ্য? যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূলনীতি প্রযোজ্য আমরা পড়েছিলাম, লজিক্যাল ডিভিশন। হ্যাঁ, যৌক্তিক বিভাগে আমরা একই সাথে কয়টি মূলনীতি প্রযোজ্য হতে পারে? 22 নাম্বার অ্যান্সার করো ফার্স্ট, 22 নাম্বার অ্যান্সার করো ভাইয়া। 22 নাম্বার কি হবে, রাইট অ্যান্সার কোনটা তোমরা ফার্স্ট কমেন্ট করে জানিয়ে দাও, আমাদের রাইট অ্যান্সার এখানে কোনটা, ফার্স্ট কমেন্ট করে জানিয়ে দাও। বাইশে ক বলছো, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ক, রাইট অ্যান্সার হচ্ছে ক। কারণ আমরা যখন একটা মূলনীতি গ্রহণ করব তখনই আমরা সেটা কি করতে পারি, যৌক্তিক বিভাগ করতে পারি, এর বাইরে কিন্তু আমরা সেটা করতে পারি না। এরপরে দেখো, নেক্সট দেখো, এখানে বলা হয়েছে যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতিটির ব্যাক্তার্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যাক্তার্থ কেমন হবে? এই যে আমরা যখন বলেছিলাম, আমি বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে ধরো হচ্ছে বিভাজ্য জাতিটির ব্যাক্তার্থ আর বিভক্ত উপজাতি। একটা জাতি হচ্ছে আমি বলেছিলাম 2, আর এটাকে যদি আমরা ভাগ করি তখন কি হবে, 1 1।
দুইটা যদি যোগ করে দিই তাহলে হবে আমাদের 2। সেই জন্য আমরা এটা কি হবে, আমাদের রাইট অ্যান্সার কি হবে, যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতিগুলো কি হবে, এটা উপজাতিগুলো ব্যক্তার্থর কি হবে, পরস্পর কি হবে বলো। এই 23 নাম্বার অ্যান্সার করো, 23 নাম্বার 23 নাম্বার 23 এখানে দেখো বলা হয়েছে, আমি এটা বুঝিয়ে দিয়েছি, এইটা এখন অ্যান্সার করো। 23 নাম্বার ফার্স্ট অ্যান্সার করে ফেলো ভাইয়া। 23 ক বলছো, ইয়েস রাইট। 23 ক পরস্পর সমান, এই যে আমরা এখানে দেখেছিলাম 2 1 + 1 = 2, এই দুইটা সমান হবে, ঠিক আছে। এরপর দেখো প্রকৃত আরোহ কত প্রকার, কালকেই পড়িয়েছি ভাইয়া, যারা আমার ক্লাসটা করেছো কালকে এগুলো অ্যান্সার সবগুলো দিতে পারবে, আমি আশা করছি সবগুলো রাইট অ্যান্সার দিতে পারবে যারা ক্লাস করছো কালকে। দেখো প্রকৃত আরোহ কত প্রকার, 24 নাম্বার প্রকৃত আরোহ কত প্রকার, এটা অ্যান্সার করো ফার্স্ট। প্রকৃত আরোহ কত প্রকার, 24 ক অ্যান্সার করছো। প্রকৃত আরোহ 2 প্রকার। 24 নাম্বার অ্যান্সার করো ভাইয়া তোমরা। 24 খ জয়শ্রী দাস 3 প্রকার, রাইট। যারা 3 প্রকার দিয়েছো তাদের অ্যান্সার রাইট। প্রকৃত আরোহ 3 প্রকার, আমি কালকেই পড়িয়েছিলাম, গতকাল এটা পড়িয়েছিলাম। এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা আরেকটা দেখবো কি 25 নাম্বার। 25 নাম্বার কি বলা হচ্ছে, যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া, যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া, লৌকিক নাকি মানসিক নাকি সামাজিক নাকি বৈজ্ঞানিক, এইটা কোনটা হবে, ফার্স্ট অ্যান্সার করো। নাম্বার 25 কোনটা হবে, রাইট অ্যান্সার কোনটা এখানে বলো, রাইট অ্যান্সার কি। দেখো যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া, আমরা বলেছিলাম যৌক্তিক সংজ্ঞা যদি লৌকিক হয় তাহলে যৌক্তিক বিভাগ হবে কি আমাদের, অবশ্যই এটা হবে আমাদের মানসিক প্রক্রিয়া, এটা মানসিক প্রক্রিয়া। যৌক্তিক বিভাগ হচ্ছে কি মানসিক প্রক্রিয়া। 26 নম্বরে দেখো, 26 নম্বরে কি বলা হচ্ছে, নিচের কোনটির যৌক্তিক বিভাগ সম্ভব, নিচের কোনটির যৌক্তিক বিভাগ সম্ভব, ফার্স্ট অ্যান্সার করো। সর্বনিম্ন উপজাতি, পরমতম জাতি, বিশিষ্ট শ্রেণীবাচক পদ নাকি জাতিবাচক পদ বলো, কোনটির যৌক্তিক বিভাগ সম্ভব, কোনটির যৌক্তিক বিভাগ সম্ভব বলো। এটা রাইট অ্যান্সার কোনটা, এটা রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার কোনটা জানিয়ে দাও, কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ফার্স্ট। 26 রাইট অ্যান্সার কোনটা, দেখো নিচের কোনটি যৌক্তিক বিভাগ সম্ভব, সর্বনিম্ন উপজাতি, পরমতম জাতি, বিশিষ্ট সমষ্টিবাচক পদ নাকি জাতিবাচক পদ, কোনটা হবে, রাইট অ্যান্সার কোনটা। আচ্ছা বলছো একজন খ, রাইট অ্যান্সার হচ্ছে খ, পরমতম জাতি মানে সর্বোচ্চ জাতি যেটা, সেটাকে আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে ভাগ করতে থাকি, গতকালকে পড়িয়েছি, যারা ক্লাসটা করেছো তারা এগুলো একদম ইজি। এরপর দেখো এটা একটা বোর্ড কোশ্চেন, এটা একটা বোর্ড কোশ্চেন, দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে কোনো জাতিকে যদি বিভক্ত করি তাহলে কোন ধরনের অনুপপত্তি ঘটে। একই সময়ে মূলনীতি, একাধিক মূলনীতি যদি কোনো জাতিকে বিভক্ত করি তাহলে কি হবে, কোন ধরনের অনুপপত্তি ঘটবে। একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে কোনো জাতিকে যদি বিভক্ত করি তাহলে নিচের কোন অনুপপত্তি ঘটবে বলো। 26 অ্যান্সার করো। একই সময় 27 অ্যান্সার করো। 27 বলছো ক শঙ্কর, রাইট। যারা শঙ্কর অ্যান্সার করেছো তাদেরটা রাইট, রাইট অ্যান্সার হচ্ছে শঙ্কর। একই সময়ে একাধিক মূলনীতি নিলে শঙ্কর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এরপরে দেখো নাম্বার 28 বলছে কি, জনাব হাসান একজন মেধাবী, পরিশ্রমী, সৎ এবং শিক্ষিত তরুণ, বিভাগটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। এখানে দেখো মেধাবী কি একটা গুণ, পরিশ্রমী একটা গুণ, সৎ একটা গুণ, শিক্ষিত একটা গুণ। এখন এইখানে কোন ধরনের অনুপপত্তি ঘটে বলো, মাত্রই পড়েছি আমরা, বলো বলো এইটা কোনটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুণ, এটা একটা গুণ, এটা একটা গুণ, এটা একটা গুণ। এই যে গুণের কথাগুলো বলা হচ্ছে তার মানে কি, টোটাল বিষয়টা কি নির্দেশ করছে। এইখানে দেখো এখানে বলা হয়েছে অঙ্গগত, পরস্পর আর একটা আছে কি গুণগত, আর একটা হচ্ছে অতি ব্যাপক, তার মানে সবথেকে বেশি হয়ে যাচ্ছে। এখন এইখানে তোমাদের কনফিউশন হতে পারে যে এই ক্ষেত্রে কি হবে, যেহেতু গুণ আছে সেক্ষেত্রে আমরা কি বলবো, সবসময় গুণগত অ্যান্সার করবো। রাইট অ্যান্সার হচ্ছে খ, যখন গুণ থাকবে রাইট অ্যান্সার হচ্ছে খ। ওকে, এরপরে দেখো, আচ্ছা দেখো তারপরে একটা কথা বলে নেই, এই যে তোমরা যারা এইচএসসি 2024 ব্যাচ আছো, তোমরা পরীক্ষা দিচ্ছ, এখন তোমাদের টার্গেট, তোমরা মানবিকে তোমাদের টার্গেট যদি বি ইউনিট হয় তাহলে দেখো আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী দ্বারা পরিচালিত এই পড়ো এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এখানে আমাদের বি ইউনিট যাদের টার্গেট তারা এই কোর্সে ভর্তি হতে পারো। 50% ডিসকাউন্ট চলছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো এইখানে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আমরা আবার ক্লাসে ফিরে যাচ্ছি। দেখো ক্লাসে ফিরে যাচ্ছি, কি বলা হচ্ছে 29 নম্বরে, চতুর্ভুজকে সমবাহু এবং সমদ্বিবাহু চতুর্ভুজে বিভক্ত করা হলে নিচের কোন অনুপপত্তি ঘটবে
বলো, এইটা বলো, অ্যান্সার করো। কোন অনুপপত্তি ঘটবে? আমরা যদি চতুর্ভুজকে সমবাহু এবং সমদ্বিবাহু চতুর্ভুজে বিভক্ত করা হয়, নিচের কোন অনুপপত্তি ঘটবে বলো? একটা পরস্পরাজি অতি ব্যাপক উল্লম্ফন নাকি অব্যাপক? কি হবে? একটা একটা কি করলাম, একটা হচ্ছে সমবাহু, সমবাহু মানে কি সবগুলো বাহু সমান, তার মানে বর্গের মতো হবে, সবগুলো বাহু সমান। আর একটা কি সমদ্বিবাহু, তার মানে এরকম নিলাম, এরকম নিলাম, এরকম নিলাম, এরকম নিলাম, এখানেও তো চতুর্ভুজ হইলো, তাই না? এখন এইখানে কি হচ্ছে, এইটা কি ছোট হচ্ছে, এইটা বড় হচ্ছে, তার মানে কি যদি বেশি বড় হয়ে যায় তখন রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অতি ব্যাপক। সবসময় কি হয়ে যাচ্ছে? অতি ব্যাপক হয়ে যাচ্ছে। এরপরে দেখো নাম্বার 30, নাম্বার 30 কি বলা হচ্ছে এখানে? উলম্ফন কিভাবে হয়? উলম্ফন না তো, আমরা কোনো লাভ টাভ দেই নেই। কি বলছে 29 উলম্ফন কে বলছে? রাইট অ্যান্সার হবে আচ্ছা হ্যাঁ 29, সরি এইটা একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ এইটা হচ্ছে রাইট অ্যান্সার আমাদের, এটা হচ্ছে অব্যাপক, সরি আমি ভুল করে ফেলেছি একটু। এখানে হচ্ছে অব্যাপক হবে, কারণ হচ্ছে কি একটা ছোট হচ্ছে আর একটা বড় হচ্ছে। আমরা বলছিলাম সাবজেক্ট সবসময় বড় হবে, আর এটা কি হবে? প্রেডিকেট সবসময় ছোট হবে, এটা হবে ছোট। কিন্তু আমরা যে সময় সংজ্ঞাদান বা বিভাজনের ক্ষেত্রে বলছিলাম কি সেম সেম হতে হবে, কিন্তু এইটা বড় হয়ে যাচ্ছে যার কারণে এইটা অব্যাপক। এইটা হচ্ছে কি অব্যাপক, সাবজেক্ট অব্যাপক হয়ে যাচ্ছে, যার কারণে রাইট অ্যান্সার হচ্ছে 29 অব্যাপক। 29, হ্যাঁ 29 আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে ডিকোটমি শব্দটি কয় ভাগে ভাগ করা হয়েছে? ডিকোটমি শব্দটি সবসময় আমরা জানি দুই ভাগে, কাটিং ইন্টু টু পার্টস মানে দুই ভাগে, দুই ভাগে, দুই ভাগে, হ্যাঁ দুই ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখো, এরপরে দেখো এখানে বলা হয়েছে যৌক্তিক বিভাগ করা হয় কার? যৌক্তিক বিভাগ করা হয় কার? উচ্চতর উপজাতিকে, উচ্চতর জাতিকে নাকি অবর জাতিকে নাকি অবর উপজাতিকে? উচ্চতর উপজাতি নাকি উচ্চতর জাতিকে? বলো যৌক্তিক বিভাগ করা হয় কার? 31 নাম্বার অ্যান্সার করো ফার্স্ট, 31 নাম্বার অ্যান্সার করো। আমরা জানি যৌক্তিক বিভাগ সবসময় কি করা হয়? যৌক্তিক বিভাগ সবসময় আমরা কি করি? উচ্চতর জাতিকে, এটা কিন্তু জাতি হবে, হ্যাঁ উচ্চতর জাতিকে, উচ্চতর জাতিকে আমরা সবসময় করি। এরপর দেখো আকাশে ধূমকেতু উদয়ী রাজার মৃত্যুর কারণ, এইটা কি বলা হচ্ছে? আকাশে ধূমকেতু উদয়ী রাজার মৃত্যুর কারণ, এইটা আমাদের কি বলো? হ্যাঁ 32 নাম্বার অ্যান্সার করো। আকাশে ধূমকেতু উদয়ী রাজার মৃত্যুর কারণ, এটা কি হবে? এই 32 নাম্বার কি হবে? রাইট অ্যান্সার কোনটা বলো? রাইট অ্যান্সার কোনটা? 32। এই তোমরা একটু ফার্স্ট অ্যান্সার করো, তাহলে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবো। ফার্স্ট অ্যান্সার করো ভাইয়া, তোমরা ফার্স্ট অ্যান্সার করো, ফার্স্ট অ্যান্সার করে ফেলো, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবো। 32-এ গ অ্যান্সার করছো কি? অবৈধ সামান্যকরণ কিভাবে? এই যে আমরা এই যে বিষয়টা বলতেছি আকাশে ধূমকেতুর উদয়, এই যে আকাশে ধূমকেতুর উদয়, এই যে রাজার মৃত্যুর কারণ, এই দুইটা বিষয় কি হচ্ছে? এটা কিন্তু একটা কাকতালীয় বিষয়। রাইট অ্যান্সার ক, কাকতালীয় বিষয়, মানে একটা অবৈজ্ঞানিক ঘটনা, মানে অযৌক্তিক একটা ঘটনাকে যখন আমি একটা কারণের জন্য দায়ী করব, অর্থাৎ কার্যের জন্য দায়ী করব, যখন অবৈজ্ঞানিক একটা কার্যকে কারণের জন্য দায়ী করব তখন সেটা হয়ে যাবে কাকতালীয়। রাইট অ্যান্সার হচ্ছে ক, কাকতালীয়। এরপরে আসো, এরপরে বলা হচ্ছে কি যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে হ্যাঁ প্রযোজ্য? এইটা পদের ক্ষেত্রে, সরি পদের ক্ষেত্রে, হ্যাঁ এটা ক্ষেত্রে, একটুখানি টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ এটা তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে হ্যাঁ কাকতালীয়, রাইট অ্যান্সার। আয়াতুলেন্তে আয়ুষ, কাকতালীয় রাইট অ্যান্সার। তোমরা ভাই সবাই কমেন্ট করো, তোমরা সবাই কমেন্ট করছো না, তোমাদের রাইট অ্যান্সারটা তোমরা কমেন্ট করছো না। তোমরা এইখানে কিন্তু পরীক্ষার আগেই যাচাই করতে পারো যে আমি কতটুকু আমাদের জানার পরিধিতে থাকলো, কিন্তু তোমরা কমেন্ট করছো না। তোমরা একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে দাও রাইট অ্যান্সার কোনটা, তারপরে তো আমি সলভ করেই দেবো, তাই না? তোমরা নিজেরা একটু যাচাই করে নাও তোমাদের অ্যান্সারটা রাইট হচ্ছে কি রং হচ্ছে। দেখো যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? বস্তুবাচক পদ, জাতিবাচক পদ, গুণবাচক পদ নাকি বিশিষ্ট পদ? কোনটা হবে? সবসময় আমরা কি করি? যৌক্তিক বিভাগ আমরা কি করি? 33 নাম্বার অ্যান্সার করো ভাইয়া। দেখা যাচ্ছে না? ওকে আমি সাইডে দাঁড়াচ্ছি, দেখো দেখা যাওয়ার কথা, দেখা যাওয়ার কথা।
এখন দেখো, এখন অ্যান্সার করো ভাইয়া, ফার্স্ট অ্যান্সার করো। 33-এ কী হবে? 33-এ খ অ্যান্সার করছে রফিকুল ইসলাম, গুণবাচক। কেমনে? যৌক্তিক কোনটা হয়? জাতিবাচক পদ হবে সবসময়, সবসময় জাতিবাচক পদ হবে। রাইট অ্যান্সার জাতিবাচক, গ। এরপর দেখো দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তি কি? দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তিটা কি? দেখো তোমরা একটু ফলো করো, এখানে কি বলা হয়েছে? দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তিটা কি? এটা কিন্তু অভেদ, হ্যাঁ অভেদ, অভেদ নিয়ম, হ্যাঁ অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যম রহিত নিয়ম, আর হচ্ছে প্রকৃতির নিয়ম। বলো। দ্বিকোটিক বিভাগে কি করা হয়? 34-এ অ্যান্সার করো। নাম্বার 34, ফার্স্ট অ্যান্সার করো ভাইয়া, একটু ফার্স্ট অ্যান্সার করো। নাম্বার 34-এ কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তি কি? মূল ভিত্তিটা কি? আমরা দ্বিকোটিক মানে আলাদা করি, কেন আলাদা করি? কারণ হচ্ছে আমরা বিরোধ নিয়মের মাধ্যমে একটা থেকে আরেকটাকে আলাদা করি। যেমন মনে করো যে আমরা ধরলাম কোনো জীবকে আলাদা যখন করলাম, জীবকে যদি আমরা কিসের ভিত্তিতে আলাদা করি? প্রাণের ক্ষেত্রে। তাহলে কি হবে? এটা হবে একটা হচ্ছে সপ্রাণ, একটা হচ্ছে সপ্রাণ, আর একটা হচ্ছে কি অপ্রাণ। একটা হচ্ছে সপ্রাণ আর একটা হচ্ছে অপ্রাণ। জীবকে যদি প্রাণের ভিত্তিতে আলাদা করি তাহলে একটা সপ্রাণ আর একটা হচ্ছে অপ্রাণ। তার মানে কি? বিরোধ নিয়ম, একটা প্রাণ আছে আর একটা প্রাণ নেই, এই হচ্ছে বিরোধ নিয়ম। 34-এ, হ্যাঁ যারা খ অ্যান্সার করছো রাইট, মধ্যম রহিত নিয়ম নয়। কে মধ্যম রহিত কি বলছো? আহমেদ সেম, তোমার অ্যান্সার ভুল। তুমি এইটা দেখবার বিরোধ নিয়ম, সবসময় বিরোধ নিয়ম হয়। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলা হয়েছে একাধিক মূলনীতির ভিত্তিতে বিভাগ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? বলো। আমরা এর আগেই পড়েছিলাম, এটা নতুন করে কি বলবো? একাধিক নিয়ম মানে কি? অতিরিক্ত বিষয় দিলে পারে বিষয়টা খিচুড়ি হয়ে যাবে, তার মানে কি? সংকর মানে মিশ্রণ, মিশ্র হয়ে যাবে। এরপরে দেখো 36 নম্বরে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যৌক্তিক বিভাগ একই সঙ্গে একাধিক মূলসূত্র গ্রহণ করলে। আচ্ছা এটা তো বলেই দিলাম, এটা তো বলেই দিলাম শঙ্কর, এইটা আবার একটু রিপিট চলে আসছে। আচ্ছা নেক্সটে দেখো, নেক্সটে বলা হচ্ছে ডিকোটমি। ডিকোটমি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? গ্রিক কোন শব্দ? ডিকোটমি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক কোন শব্দ? 37 নম্বর অ্যান্সার করে ফেলো ভাইয়া, বলো। ডিকোটমি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? গ্রিক কোন ওয়ার্ড? নাম্বার 37, নাম্বার 37 অ্যান্সার করো। নাম্বার 37 কোনটা হবে? ঘ বলছো? ডিকোটম। আচ্ছা বাকিরা? দিশা কি? 37-এ, হ্যাঁ 37-এর রাইট অ্যান্সার হচ্ছে ক, ডিকা থেকে। এইটা হবে, এইটা ডিকা থেকে। ওকে এরপরে দেখো 38 নম্বরে বলা হয়েছে যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে? যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমরা কয়টি মূলনীতি থেকে বিভক্ত করি? ওকে জুবাইর হোসেন 5 মিনিট। ওকে আমরা আজান পর্যন্ত একটু অপেক্ষা করছি। রাইট, ওকে। বন্ধ হয়ে আছে ভাইয়া, আজানের জন্য বন্ধ হয়ে আছে, সমস্যা নেই।
ইয়াসিন আরাফাত, আমি অ্যাডমিশনে জিকে ক্লাস নিব, অ্যাডমিশনের জন্য জিকে ক্লাসও নিব। ইয়াসিন আরাফাত বলে দিয়েছি জিকে ক্লাস নিব, হ্যাঁ সাধারণ জ্ঞান ক্লাস নিব অ্যাডমিশনের জন্য। পিডিএফ আজকে পেয়ে যাবা যারা পিডিএফ পাও নাই। ওকে ভাইয়া, আমরা শুরু করছি। হ্যাঁ দেখো, তাহলে আমরা যারা 37টা অ্যান্সার করছি, অনেক বইয়ে দেখবা যে এখানে দেওয়া আছে হচ্ছে DIKHA এরকম দেওয়া আছে। এরকম থাকলেও রাইট, এটা থাকলেও রাইট, ঠিক আছে, যেটাই থাকবে রাইট, দুটার একটা থাকবে, দুটো একসাথে থাকবে না। যদি একসাথে থাকে তাহলে এই সিটা দিবা, ঠিক আছে, সিটা দিবা। আচ্ছা 38-এ বলছিলাম কি যৌক্তিক বিভাগের মূলনীতি কয়টি থাকবে? সবসময় একটি থাকবে। যৌক্তিক বিভাগের মূলনীতি কয়টি ভাইয়া? একটি। ওকে, এরপরে দেখো অঙ্গগত বিভাগ কি? অঙ্গগত বিভাগ কি? অঙ্গগত বিভাগটা কাকে বলে? অঙ্গগত বিভাগটা কি? এখানে বলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তকরণ, দুই ভাগে বিভক্তকরণ, জ্ঞান গুণ বিভক্তকরণ, হ্যাঁ গুণ বিভক্তকরণ আর সূত্রের ভিত্তিতে বিভক্তকরণ। আমরা দেখেছিলাম যে বিভক্তকরণের ক্ষেত্রে দুইটা বিষয় হয়ে থাকে, একটা হচ্ছে অঙ্গগত আর একটা হচ্ছে গুণগত। যখন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হবে, যেমন মনে করো একটা গাছকে বিভক্ত করলাম, সেখানে কাণ্ড, পাতা, লতা এই সমস্ত বিষয় যদি থাকে তখন সেটা হবে অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তকরণ। আবার যদি গুণগত হয়, ধরো একটা আমকে বিভক্ত করলাম, তার কালার বললাম, তারপরে তোমার বললাম হচ্ছে সেন্ট বা স্মেল, যেটাই বলো স্মেল বললাম, তারপরে ধরো হচ্ছে সেটা টেস্ট কেমন, মিষ্টি কিনা বা টক কিনা, এরকম যখন করবো তখন সেটা হচ্ছে গুণগত। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কি? এইটার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, এইটার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে, এইটার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপর 40 দেখো, যদি একটি আমকে রূপরস গন্ধ, এই দেখো এই এক্সাম্পলটা চলে আসছে, ইত্যাদিতে বিভক্ত করা হয় তখন তাহলে কি হবে সেটা দেখো কি হবে ভাইয়া। দেখো এইটা খেয়াল করো, 40 নম্বর বলা হয়েছে যদি আমকে রূপরস গন্ধ এইগুলোতে বিভক্ত করা হয় তখন সেখানে কি ধরনের অনুপপত্তিটা ঘটছে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের নাম্বার 40, হ্যাঁ 40 নাম্বার বলা হচ্ছে, 40 নম্বর বলা হচ্ছে যে কোন ধরনের অনুপপত্তি ঘটবে। তাহলে আমরা বলেছিলাম এইটা কি? এইটা অবশ্যই কি গুণ, রস, গন্ধ, এগুলো এটা কিন্তু স্বাদ, হ্যাঁ স্বাদ, এই সবগুলোই আমাদের কি? এই সবগুলোই হচ্ছে গুণ, সুতরাং এটা হবে হচ্ছে গুণগত বিভাগজনিত। রাইট অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা এরপরে আসো, এরপরে দেখো যুক্তিবিদ মিল কি করেছে? যাকে আরোহের প্রাণকেন্দ্র বলে আখ্যায়িত করেছে তার নাম কি? এটা কি প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, কার্যকারণ নিয়ম, নাকি অবরোহণের কুলম্বন? কি হবে? আরোহের প্রাণ কেন্দ্র কি? আরোহের প্রাণ কেন্দ্রটা কি? যুক্তিবিদ মিল কাকে আরোহের প্রাণ কেন্দ্র বলেছেন বলো, এটা অ্যান্সার করো। 41 অ্যান্সার করো, 41। আমরা গতকালকেই এটা পড়েছি, তো তোমরা যদি গতকালকের ক্লাসটা একটু ফলো করতে, আমার মনে হয় যে এত সময় লাগতো না। তোমরা সবাই গতকালকের ক্লাসটা ফলো করো নাই, কালকে অনেক। নিশান, তুমি পাস করার কি টিপস চাচ্ছ? লজিকে তো ভালো মার্কস তোলা যায় ভাইয়া, লজিকে তুমি A+ তুলবা, তুমি পাস করতে যাচ্ছ কেন? আচ্ছা তাহলে দেখো 41 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ। রাইট অ্যান্সার যারা খ করেছো তাদের অ্যান্সারটা রাইট। আরোহমূলক উলম্পন, আরোহমূলক উলম্পন, কারণ কি আমরা একটা ইন্ডাকটিভ লিপ নিয়ে নেই, যেমন আমরা বলেছিলাম যে রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, মধু মরণশীল। এখন মাত্র আমরা 4 জনের কথা বলেছি যারা মরণশীল, কিন্তু আমরা এই 4 জন থেকে সিদ্ধান্ত নেই যে পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল, সুতরাং এখানে আরোহমূলক একটা উলম্পন কাজ করে, এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে দেখো 42 নম্বর বলা হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহকে বলা হয় কি? যুক্তিসাম্যমূলক আরোহকে কি বলা হয়? যখন যুক্তি দেব তখন সেটাকে কি বলা হবে? ক বলছে সরল গণনামূলক আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, তারপরে জ্যামিতিক আরোহ, সংক্রমণামূলক আরোহ, কোনটা হবে বলো? 42 অ্যান্সার করো ভাইয়া। এই যে যুক্তিসাম্যমূলক আরোহ, 42 অ্যান্সার করো, ফার্স্ট করো ভাইয়া, 42 ফার্স্ট অ্যান্সার করে ফেলো। আচ্ছা 42 গ অ্যান্সার করছো।
আচ্ছা, যে ঘ অ্যান্সার করছো সেটা রাইট, জ্যামিতিক আরোহ। কেন? কারণ যুক্তি কিন্তু জ্যামিতির ক্ষেত্রে হয়। যখন আমরা বলি যে ত্রিভুজ এ বি সি, তখন আমরা অ্যাঙ্গেল এ ধরি, অ্যাঙ্গেল বি ধরি, এই যে যুক্তি দিই অ্যাঙ্গেল এ বি সি সমান সমান এই যে সমান দিয়ে দেই, তার মানে এটা হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ, জ্যামিতিক ক্ষেত্রে হয়। আচ্ছা, এরপরে দেখো অপ্রকৃত আরোহ কয়টি? আমরা প্রকৃত আরোহ দেখেছিলাম 3টা। অপ্রকৃত আরোহ কয়টি তাহলে? অপ্রকৃত আরোহ কিন্তু আমরা কালকে পড়েছিলাম। অপ্রকৃত আরোহ কয়টি ভাইয়া বলো? এখানে আছে 2টি, 3টি, 4টি নাকি 6টি? নাম্বার 43 কোনটা হবে ভাইয়া? অপ্রকৃত আরোহ কয়টি? একটু কমেন্ট করে জানিয়ে দাও। অপ্রকৃত আরোহ কয়টি? একটু কমেন্ট করে জানিয়ে দাও কি হবে। ওকে, যারা 3টি অ্যান্সার করছো তাদেরটা রাইট। অপ্রকৃত আরোহ হচ্ছে 3টি। এরপর দেখো সাদৃশ্য অনুমান কত প্রকার? সাদৃশ্য অনুমান কত প্রকার? আমি গতকালকে বলেছিলাম সাদৃশ্য অনুমান 2 প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু। একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু, আমি 2টার কথা বলেছিলাম। তার মানে সাদৃশ্য অনুমান 2 প্রকার, ঠিক আছে? 44, হ্যাঁ 44-এ হবে ক, রাইট অ্যান্সার। এরপরে দেখো, এরপরে আসো, এরপরে বলা হচ্ছে রায় ও বিড়াল দেখতে সমজাতীয়। রায় তো না, এটা হচ্ছে বাঘ হবে। হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে হচ্ছে বাঘ। হ্যাঁ, এটা বাঘ। বাঘ ও বিড়াল দেখতে সমজাতীয়, এটা একটু পড়ো। বাঘ ও বিড়াল দেখতে সমজাতীয়, বাঘের মতো বিড়ালের নখ আছে, মুখ আছে, নখ আছে। বাঘ মানুষ খায়, অথবা বিড়ালও মানুষ খায়। এটি কোন ধরনের আরোহের উদাহরণ? এটা কি সাধু নাকি অসাধু বলো? নাকি বৈজ্ঞানিক আরোহ নাকি ঘটনা সংযোজন? এটা 45 নাম্বার কি হবে অ্যান্সার? ভাইয়া তোমরা একটু অ্যান্সার করে দাও, 45 নাম্বার অ্যান্সার কি হবে? পঁয়তাল্লিশ অ্যান্সার করো। 45-এ ঘ অ্যান্সার করছো কি? অবৈজ্ঞানিক আরোহ। এইটা তো আমরা একটা অনুমান করলাম, আরোহ আর কই দেখলাম, এটা তো একটা অনুমান করলাম। এটা অসাধু, অসাধু সাদৃশ্যমূলক অনুমান, ঠিক আছে? এখন দেখো নিচের কোনটি অপ্রকৃত আরোহ? বৈজ্ঞানিক সাদৃশ্যমূলক অবৈজ্ঞানিক পূর্ণাঙ্গ আরোহ। এটা কি হবে বলো? 46 নাম্বার কি হবে? 46 নাম্বারটা অ্যান্সার করো ভাইয়া। 46 নাম্বারটা কি হবে? এখানে বলা হয়েছে নিচের কোনটি অপ্রকৃত আরোহ? অপ্রকৃত আরোহ কোনটি বলো? 46 নাম্বার 46। নাম্বার 46 অ্যান্সার করো, ফার্স্ট ফার্স্ট ভাইয়া, তোমরা ফার্স্ট অ্যান্সার করো। 46 অ্যান্সার করছো না তোমরা। 46টা কি হবে দেখো, নিচের কোনটি অপ্রকৃত আরোহ? এটা কি হবে? এইটা কিন্তু পূর্ণাঙ্গ। হ্যাঁ, পূর্ণাঙ্গ, এটা পূর্ণাঙ্গ হবে। 46-এ গ বলছো সাদৃশ্যমূলক না। অপ্রকৃত আরোহ 3 প্রকারের জেনেছিলাম না? একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, আর একটা হচ্ছে যুক্তিসাম্যমূলক, আর একটা হচ্ছে কি ঘটনা সংযোজন। আমরা অপ্রকৃত আরোহ 3 প্রকারের জেনেছিলাম, একটা হচ্ছে পূর্ণাঙ্গ, আর একটা কি যুক্তিসাম্যমূলক, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। আর এই যে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক, এগুলো হচ্ছে প্রকৃত আরোহের উদাহরণ। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ঘ, পূর্ণাঙ্গ আরোহ। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে ঘ, পূর্ণাঙ্গ আরোহ। ওকে, এরপরে দেখো বই পড়তে হবে ভাইয়া, তোমরা বই পড়ছো না। জে.এস. মিল অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন? জে.এস. মিল অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন? আমরা তো জানি যে প্রকৃত আরোহকেও 3 ভাগে ভাগ করেছেন, অপ্রকৃত আরোহকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে খ, 3 ভাগে। প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য কোনটি? প্রকৃত আরোহ। প্রকৃত আরোহে কি থাকে? প্রকৃতির একরূপতা, আরোহমূলক লম্ফ, কার্যকারণ নাকি পর্যবেক্ষণ, কোনটা থাকে বলো? 48 অ্যান্সার করো। প্রকৃত আরোহে কি থাকবে? আমরা যে আরোহের একটা মূল বৈশিষ্ট্য পড়েছিলাম না, যে আরোহমূলক লম্ফ থাকবে। প্রকৃত আরোহ যখনই হবে, দেখো দেখতে পাচ্ছ কিনা, প্রকৃত আরোহ যখনই হবে সেখানে কি থাকবে? একটা আরোহমূলক লম্ফ থাকবে। তার মানে রাইট অ্যান্সারটা কি হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে ঘ, আরোহমূলক লম্ফ। দেখো যারা ঘ অ্যান্সার করেছো তাদেরটা রাইট, যারা ঘ অ্যান্সার করেছো তাদেরটা রাইট। এরপরে দেখো নিচের কোনটি অপ্রকৃত আরোহ? আমি মাত্রই বলে দিয়েছি অপ্রকৃত আরোহ কয়টি? অপ্রকৃত আরোহ 3টি। কি কি? একটা বলেছিলাম যে পূর্ণাঙ্গ আরোহ,
আর একটা কি বলেছিলাম, একটা পূর্ণাঙ্গ আরোহ, আর একটা কি বলেছিলাম, আর একটা বলেছিলাম ঘটনার সংযোজন, আর একটা হচ্ছে যুক্তি সাম্যমূলক, তাই না? তাহলে এখানে কি হবে দেখো, এখানে কি হবে, রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? 49। 49 রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? 49 রাইট অ্যান্সার কোনটা বলো? ঘ অ্যান্সার করছো, হ্যাঁ রাইট, যুক্তি সাম্যমূলক, আমি বলেই দিয়েছি। আচ্ছা 50 নম্বর কি বলেছে, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপ্রকৃত আরোহ, সিদ্ধান্ত নিশ্চিত নাকি কার্যকারণের ভিত্তি, নাকি সিদ্ধান্ত সার্বিক? বলো, সিদ্ধান্ত নিশ্চিত অপ্রকৃত আরোহ, নাকি সিদ্ধান্ত সার্বিক, নাকি এটা সার্বিক? হ্যাঁ এটা থাকবে না, সার্বিক। হ্যাঁ সিদ্ধান্ত সার্বিক, সিদ্ধান্ত নিশ্চিত কার্যকারণের ভিত্তি, নাকি দুইটার ক্ষেত্রে কোনটি কমন? কমন কোনটি বলো, কমন কোনটি? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিকের ক্ষেত্রে কোনটি কমন? বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক উভয় আরোহের ক্ষেত্রে কোনটি কমন? আমরা কি বলেছিলাম, সিদ্ধান্ত সবসময় কি হয়, সিদ্ধান্ত কিন্তু আমরা একটা সার্বিক সিদ্ধান্ত নেই, সবার ক্ষেত্রে সেম হবে। হ্যাঁ 50-এ গ, 50-এ যারা গ অ্যান্সার করেছো তাদেরটা রাইট। 50-এ রাইট অ্যান্সার গ। কে? আলফিয়া রহমান। আলফিয়া রহমান তুমি রাইট অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। অসমাপ্ত গল্প তুমি রাইট অ্যান্সার করেছো, ওকে। এরপরে দেখো নেক্সট আমরা কি দেখছি, এখানে বলা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান, সাদৃশ্যমূলক, হ্যাঁ সাদৃশ্যমূলক অনুমান কত প্রকার? এটা ক হবে। সাদৃশ্যমূলক অনুমান কত প্রকার? সাদৃশ্যমূলক অনুমান আমরা কি দেখলাম, একটু আগেই বলে দিয়েছি যে দুই প্রকারের সাদৃশ্যমূলক অনুমান পাই, একটা হচ্ছে সাধু আর একটা অসাধু, তার মানে সাদৃশ্যমূলক অনুমান হচ্ছে দুই প্রকার। এরপর দেখো 52 নম্বর বলা হচ্ছে, জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করা হয় কোন আরোহে? জানা থেকে কোন অজানা যে গমন করি, এইটা কোন আরোহতে করা হয়? পূর্ণ গণনামূলক, যুক্তি সাম্যমূলক, ঘটনা সংযোজন, নাকি সাদৃশ্য অনুমান? এইটা কত হবে বলো? হ্যাঁ সিকিউ পার্ট তো একদম এক্স্যাক্ট অ্যান্সার দিতে হবে। কে? সায়েদ মোহাম্মদ। সায়েদ মোহাম্মদ সিকিউ পার্টটা ভালো করে অ্যান্সার দিবা, একদম যদি কাছাকাছি লিখতে পারো। আমি একটা কথা বলে দিই, সিকিউ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যদি সিকিউ পার্টটা তোমরা কাছাকাছি লিখতে পারো, মানে যদি তোমাদের ফর্মুলাটা সেম থাকে, ঠিক থাকে, তখন কিন্তু তুমি দেখা যাচ্ছে যে 10-এর মধ্যে 8 বা 9 এরকম পেয়েই যাবা। যদি তুমি ঠিক মতো ঘটনার সিকোয়েন্সটা মিলিয়ে লিখতে পারো, তাহলে তুমি 8 বা 9 পেয়ে যাবা। আর যদি ঘটনা থেকে দূরে চলে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, তখন কিন্তু ভালোভাবে তুমি কি করতে পারবো না, ওইটা কিন্তু মিল করতে পারবো না, যার কারণে দেখা যাবে তুমি একটু কম পেয়ে যাচ্ছ। সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ কি করবা, সেটা হচ্ছে তোমরা যে লিখবা, লেখার এই যে প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, লেখাটা যেন সুন্দর করে প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু এক্সট্রা একটা মার্কস তোমরা পেয়ে যেতে পারো। তাহলে দেখো কি বললাম, এই 52 নম্বর বলো, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যখন গমন করি তখন সেখানে কি ঘটে? জানা বিষয় থেকে অজানা, এইটা কি রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ক, পূর্ণ গণনামূলক, অর্থাৎ কি সম্পূর্ণ অংশটাকেই আমরা কি করব, গণনার মধ্যে নিয়ে আসব, তারপরে জানা থেকে অজানা যাব। কেন? কারণ আমি দেখলাম কোথায় ধোঁয়া উঠছে, সেখানে আমরা অনুমান করলাম যে সেখানে আগুন আছে, তার মানে কি ঘটনা সংযোজন কোথায় হচ্ছে, ঘটনাটা কোথায় সংযোজিত হচ্ছে, সেটা হচ্ছে ধোঁয়ার আগুনের সাথে সম্পর্কিত। এখানে পূর্ণ গণনা, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট হিসাব করে ফেলি যে ধোঁয়া যেখানে আছে আগুন সেখানে আছে, তার মানে রাইট অ্যান্সারটা কি ভাইয়া? রাইট অ্যান্সারটা হচ্ছে ক। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমাদের কি আছে, বলা হচ্ছে আরোহ, কোন আরোহকে জ্যামিতিক আরোহ বলা হয়? আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম কোন আরোহকে জ্যামিতিক আরোহ বলা হয়, একটু আগেই আমরা বলেছিলাম। দেখো একই কথা একটু রিপিট চলে আসছে, তোমরা যদি, আচ্ছা মোহনা আক্তার আজকে পিডিএফ দেওয়া হবে, ওকে পিডিএফ দেওয়া হবে, ক্লাস শেষেই পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা সবাই গ্রুপটা চেক করবা, পিডিএফ দেওয়া হয়েছে, ওই গত ক্লাসের পিডিএফটাও দেওয়া হয়েছে, গত ক্লাসের পিডিএফটাও দেওয়া হয়েছে। তোমরা যে গালিব মাহমুদ এই পেজটাতে ফলো করবে, ঠিক আছে? এই পেজটাতে ফলো করলে তোমরা পিডিএফ পাওয়া যাবা। তিহা শিকদার অবশ্যই পিডিএফ দেওয়া হবে। আচ্ছা গালিব মাহমুদ এই পেজটাতে তোমরা দেখবা, এই পেজটাতে আসলে তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে? দেখো তারপরে আমরা কি বলছিলাম, কোন আরোহকে জ্যামিতিক আরোহ বলা হয়? এখানে আমরা কি বলেছিলাম বলো? এটা হচ্ছে 53। আমরা বলেছিলাম জ্যামিতির ক্ষেত্রে সবসময় কি করা হয়, হ্যাঁ
এটা রাইট অ্যান্সার ঘ। যারা রাইট অ্যান্সার ঘ হচ্ছে, যারা ঘ দিয়েছো সেটা হচ্ছে রাইট। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মূল পার্থক্যটা কোথায়? বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে মূল পার্থক্যটা কোথায় এইটা বলো, এইটা একটু বলো। বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? একটা হচ্ছে কি, আমরা কি জানি যে সার্বিক ব্যাখ্যা ও স্থাপনে, কার্যকারণ নীতিতে, নিয়মানুবর্তিত নীতিতে নাকি সংশ্লেষক বাক্য স্থাপনে? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মূল পার্থক্যটা কোথায় বলো। এইটা কি হবে? 54 অ্যান্সার করো ভাইয়া তোমরা ফার্স্ট। 54 অ্যান্সার করো। দেখো 54তে গ অ্যান্সার করছো, সার্বিক বাক্য স্থাপনে। আচ্ছা, খ অ্যান্সার করছে একজন। চুয়ান্নতে ক অ্যান্সার করছো ভাইয়া, ক অ্যান্সার করছো কে আমি বুঝলাম না। এইটা যে অ্যান্সার করছো এটা কিন্তু একবারে সম্পূর্ণ ভুল। কারণ কি, কার্যকারণ নীতি সবসময় বৈজ্ঞানিকের মধ্যে থাকে, অবৈজ্ঞানিকে থাকে না। অবৈজ্ঞানিকে কার্যকারণ নীতি থাকে না, বৈজ্ঞানিকের ক্ষেত্রে সবসময় কার্যকারণ নীতি থাকে। এইটা যদি আসে এটা প্রথমেই বাদ দিয়ে দিবা, এটা বাদ। তার মানে তিনটার মধ্যে কোনটা হবে? সার্বিক বাক্য স্থাপনে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক যেটাই বলো, আমরা কি করি আরোহের ক্ষেত্রে সবসময় সার্বিক একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। কিন্তু সমস্যা কোথায়? এই যে নিয়মানুবর্তিতা নীতির ক্ষেত্রে এই নিয়মানুবর্তিতা নীতিটা থাকে কিনা, অর্থাৎ অনেক সময় দেখা গেল কাকতালীয় বিষয়কে আমরা দিয়ে দিচ্ছি হিসাবে। যেমন বললাম যে আকাশে মেঘ গর্জন করছে সুতরাং রাজা মারা গেছে, এই কারণে তখন কিন্তু এখানে নিয়মানুবর্তিতার যে নীতিটা রইল সেটা কিন্তু লঙ্ঘন করা হয়ে যায়। যার কারণে পার্থক্যটা হচ্ছে এই খ নম্বরে। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে খ। 54 হচ্ছে রাইট অ্যান্সার খ। একজন 55তে ক অ্যান্সার করে বসে আছে। ভাইয়া 55 কি আমি দিয়েছি এখন অবধি? দেই নাই। আচ্ছা দেখো 55তে জ্যামিতিক যুক্তি পদ্ধতির অপর নাম কি? একটু আগেই তো বললাম, একটু আগেই কিন্তু বলে দিয়েছি জ্যামিতিক, এটা হচ্ছে যুক্তি সাম্যমূলক। হ্যাঁ, যুক্তি সাম্যমূলক, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ঘ। রাইট অ্যান্সার ঘ, আমি একটু আগেই এটা বলিয়েছি। আচ্ছা হ্যাঁ রাইট। আচ্ছা, কাজ চালানো প্রকল্প কি? কাজ চালানো প্রকল্পটা হচ্ছে মোটামুটি এখন একটা সময়ের মধ্যে কাজ চালিয়ে নিচ্ছে। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে সাময়িক প্রকল্প। কাজ চালানো প্রকল্প হচ্ছে সাময়িক প্রকল্প, মানে এখনকার মতো কাজটা চলবে, পরবর্তীতে আবার আমরা আর একটা নতুন প্রকল্প গ্রহণ করব। এরপরে দেখো, এরপরে আসছে হচ্ছে একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তবে প্রকল্পের এই শক্তিকে কি বলে? বাস্তব কারণ, প্রতিবেদক, অনুকল্প, নাকি আরোহ সমন্বয়, নাকি বর্ণনামূলক প্রকল্প? বলো। একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে, ধরো একটা আনুমানিক ধারণা যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তাহলে সেটা কি হবে? সাতান্ন অ্যান্সার করো ভাইয়া, 57 অ্যান্সার করো। 57 অ্যান্সার করো ফার্স্ট। 57 অ্যান্সার করো ফার্স্ট ভাই, একটু ফাস্ট করো। দেখো 57 কি বলা হচ্ছে? একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তবে প্রকল্পের এই শক্তিকে কি বলবে? একটা প্রকল্প যদি একাধিক ঘটনা বিশ্লেষণ করতে পারে তাহলে আমরা এটা রাইট অ্যান্সার কি দেখবো? এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আরোহ সমন্বয়। তার মানে কি, আরোহ সবগুলিকে সমন্বয় করেই তো আমরা একটা সার্বিক সিদ্ধান্ত ব্যাখ্যা করতে পারবো, তাই না? এটা হচ্ছে রাইট। দেখো 57 হচ্ছে খ। এরপরে 58তে দেখো, তোমরা একটু ফাস্ট করো ভাইয়া, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো। দেখো এখানে কি বলা হচ্ছে? কোন ধরনের প্রকল্প কোন ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না? কোন ধরনের প্রকল্প রয়েছে যেটা কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না? সুনির্দিষ্ট প্রকল্প, আত্মসংগতিপূর্ণ প্রকল্প, অস্পষ্ট প্রকল্প, নাকি বৈধ প্রকল্প? এটা কোনটা বলো? 58 নাম্বার অ্যান্সার করো ভাইয়া, 58। একটু ফাস্ট অ্যান্সার করতে হবে ভাইয়া, একটু ফাস্ট অ্যান্সার করতে হবে। 58 নাম্বার বলো। সাতান্নতে ভয় অ্যান্সার করছো কি? বর্ণনামূলক কিভাবে? ওটা আরো সমন্বয় হবে, খ নাম্বার হবে। 58তে কি করছো? অস্পষ্ট। হ্যাঁ রাইট। যারা গ অ্যান্সার করছো তাদেরটা রাইট, যাদের অ্যান্সার গ তাদেরটা রাইট। এটা কি হবে? অস্পষ্ট প্রকল্প হবে। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে আরিফা নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকে ও পড়াশোনা করে, কিন্তু পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। বলা হলো পড়াশোনা করাই তার অকৃতকার্য হওয়ার কারণ। গৃহীত প্রকল্পটি একটা কি? বৈধ, অবৈধ, নাকি বাস্তব প্রকল্প, নাকি সাময়িক প্রকল্প, নাকি স্ববিরোধী? কি বলো, এটা রাইট অ্যান্সার কোনটি? ঊনষাট অ্যান্সার করো ভাইয়া তোমরা। দেখো 59টা অ্যান্সার করো। 59-এর অ্যান্সার কোনটা হবে? এইটা অ্যান্সার করো, এইটা অ্যান্সার করো। 59-এর রাইট অ্যান্সার কোনটা?
59-এর রাইট অ্যান্সার কোনটা? 59-এ ঘ বলছো, স্ববিরোধী। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ঘ, কারণ স্ববিরোধী। একই সাথে বললাম যে উপস্থিত থেকে পড়াশোনা করে তাও ফেল করছে। আমরা জানি পড়াশোনা করলে পাস করবে, না করলে ফেল করবে, এই কথাটা আমরা জানি। কিন্তু পড়াশোনা করার পরেও যখন ফেল করে বসে আছে তখন আমরা সেটাকে কি বলছি? সেটা হচ্ছে স্ববিরোধী। রাইট অ্যান্সার ঘ। এরপরে দেখো 60 নম্বর বলছে প্রকল্পের শেষ স্তর কোনটি? প্রকল্পের শেষ স্তর কোনটি? আমরা প্রকল্পের 4টি স্তর পড়েছিলাম ভাইয়া। 4টি স্তরের মধ্যে আমরা কি দেখেছিলাম? প্রথম স্তরে কি দেখেছিলাম বলো? প্রথমে কি দেখেছিলাম? প্রথমে দেখছিলাম, আচ্ছা এইটা অ্যান্সার করো, 60 নাম্বার। 60 ফার্স্ট অ্যান্সার করো ভাইয়া, ফার্স্ট। হ্যাঁ 59-এ ঘ অ্যান্সার রাইট, 60 অ্যান্সার করো। ষাটে গ শেষ, হ্যাঁ রাইট। 60-এ খ, এটা কিন্তু এইখানে খ গ হবে, হ্যাঁ এটা খ দেওয়া হয়ে গেছে। এইটা যাচাইকরণ, রাইট অ্যান্সার হচ্ছে যাচাইকরণ। রাইট অ্যান্সার হচ্ছে যাচাইকরণ। শেষটা হচ্ছে যাচাইকরণ। এরপরে দেখো, কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে সাময়িক প্রকল্প নেওয়া হয় তাকে কি বলে? কাজ চালানো প্রকল্প, বর্ণনামূলক প্রতিবেদক প্রকল্প, নাকি উত্তর সংকটক দৃষ্টান্ত? বলো এটা কোনটা হবে? 61 নাম্বার রাইট অ্যান্সার কোনটা? 61 নাম্বারের রাইট অ্যান্সার কোনটা বলো? ভাই তোমরা একটু ফার্স্ট অ্যান্সার করবো। দেখো এইটা 61 নাম্বারের রাইট অ্যান্সার কোনটা? নাম্বার 61, এটা রাইট অ্যান্সার কোনটা? কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য সাময়িক যে প্রকল্প, মানে অল্প সময়ের জন্য যে প্রকল্পটা নেই সেটাকে আমরা কি বলি? কাজ চালানো প্রকল্প। একটু আগেই পড়ে আসছি। এরপরে দেখো 62-তে কি বলা হচ্ছে? নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? শর্ত কি হতে হয়? বৈধ প্রকল্পের শর্ত কি কি? দেখো আমরা কয়েকটি শর্ত পড়েছিলাম বৈধ প্রকল্পের ক্ষেত্রে। 62 নাম্বার অ্যান্সার করো ভাইয়া, 62। বৈধ প্রকল্প কখন হয়? 62-র ক্ষেত্রে কখন জানি বৈধ প্রকল্প হয়? যখন আমাদের বাস্তব কারণ থাকে, তখন তো সেই প্রকল্পটা বৈধ হবে যখন বাস্তব কারণ থাকবে। যেমন আগুন এবং ধোঁয়া বিষয়টা, তখন সেটা বাস্তব কারণ হয়। বাষট্টি। ওকে নেক্সটে যাচ্ছে। দেখো 62 হচ্ছে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে বৈধ প্রকল্পের ক্ষেত্রে। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়? বিশ্লেষণ, সুশৃঙ্খল, ঘটনা সংযোজন, অন্তর্ভুক্তি, কোনটা হবে? কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়? 63 নাম্বার রাইট অ্যান্সার কোনটা? নাম্বার 63 রাইট অ্যান্সার কোনটা? 63 নাম্বার বলো। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি হয় না? শৃঙ্খল যোজন হয় কিনা, অন্তর্ভুক্ত হয় কিনা, বিশ্লেষণ হয় কিনা? দেখো 63 নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ঘটনার সংযোজন। আমরা যদি ঘটনার সংযোজন করি, এইটা কিন্তু আলাদা একটা বিষয়। কারণ কি, আমরা এটা কি দেখেছি? বৈজ্ঞানিক ব্যাখ্যায় কিন্তু এইটা নেই। ঘটনার সংযোজন আমরা দেখেছি অপ্রকৃত আরোহের ক্ষেত্রে, তাই না? তার মানে বৈজ্ঞানিক ক্ষেত্রে আমরা বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি এই তিনটা বিষয় পাই না হচ্ছে এই বিষয়টা। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে এইটা, রাইট অ্যান্সার গ। 63 রাইট অ্যান্সার গ। এরপর দেখো প্রকল্পের প্রথম স্তর কোনটি? প্রকল্পের প্রথম স্তর কোনটি? 64। প্রকল্পের 4টি স্তর ছিল না, আমরা বলেছিলাম। প্রথম স্তর কি ছিল? এইখানে কিন্তু 4টি স্তরই দেওয়া আছে। প্রথম স্তর কি ছিল? ঘটনার নিরীক্ষণ, এটা 1। ঘটনার নিরীক্ষণ, তারপরে কি করব? একটা আনুমানিক ধারণা গঠন করব, এটা 2, এটা হচ্ছে 3, আর যাচাইকরণ হচ্ছে 4। এটা সবসময় খেয়াল রাখবা, এই যে 4টা, 1 নম্বর ঘটনার নিরীক্ষণ, 2 নম্বর আনুমানিক ধারণা গঠন, 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, 4 নম্বর যাচাইকরণ। এই হচ্ছে প্রকল্পের 4টি স্তর, গতকালকে আমি আলোচনা করেছি। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রকল্পের মূল বা মুখ্য উদ্দেশ্য কি? প্রকল্পের মূল বা মুখ্য উদ্দেশ্য কি? ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন, সমাজ শাস্ত্রীকরণ, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়, নাকি ঘটনার প্রকৃত কারণ অপনয়ন? বলো এইটা কোনটা হবে? 65 কোনটা হবে? 65 কোনটা হবে ভাইয়া?
65 কোনটা হবে বলো? প্রকল্প মানে কি? যে আমরা জানি আনুমানিক ধারণা গঠন, তার মানে কি ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন। রাইট অ্যান্সার ক। যারা অ্যান্সার রাইট দিয়েছো জহুরুল, ঝিনু কাপুর থেকে আপনার ক্লাস বেশি ভালো লাগে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, সমস্যা নেই, ভালো লাগতেই পারে, এক একজনের এক একটা চয়েস থাকে। যাই হোক, তোমরা যদি রেগুলার ক্লাস মানে আমি যে এর আগে যে ক্লাসটা নিলাম রিভিউ ক্লাস, ওইটা যদি তোমরা একটু করতা তাহলে আমার মনে হয় এত সময়টা লাগতো না তোমাদের অ্যান্সার করতে। অনেকেই করছো যার কারণে অ্যান্সার দিতে পারছো। যাই হোক, যারা অ্যান্সার দিতে পারছো সঠিক অ্যান্সার থ্যাংক ইউ, আর যারা পারছো না তোমরা একটুখানি কষ্ট করে আমার গতকালকে ক্লাসটা দেখে নিবা, সাথে একটু বইটা পড়বা, দেখবে যে সবগুলো তোমার কাছে একদম ইজি মনে হবে। এরপর দেখো রাইট অ্যান্সার হচ্ছে ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন। 66 নম্বর বলছে কি হাইপোথেসিস শব্দটির অর্থ কোনটি? হাইপোথেসিস মানে কি? আমরা কি বলেছিলাম? হাইপোথেসিস মানে হচ্ছে প্রকল্প। হাইপোথেসিস মানে হচ্ছে প্রকল্প, এটা হচ্ছে হাইপোথেসিস, অর্থ হচ্ছে প্রকল্প। রাইট অ্যান্সার আমাদের খ। আচ্ছা, এরপর দেখো একটি প্রকল্পের পরোক্ষ নিচের কোনটি সহায়তা নেওয়া হয়? প্রকল্পের ক্ষেত্রে কি নেওয়া হয়? প্রকল্পের ক্ষেত্রে পরোক্ষ সহায়তা কোনটি নেওয়া হয় বলো? আচ্ছা, আনসিনা রাইট দিয়েছো, থ্যাংক ইউ। ইতিহাস খেলে সাইফুল ইসলাম ক্লাসের রুটিন দেওয়া হবে, ক্লাসের রুটিন পেয়ে যাবো আজকেই। 67 নাম্বার অ্যান্সার করো ভাইয়া। 67 নাম্বার অ্যান্সার করো। প্রকল্পের একটি প্রকল্পের পরোক্ষ নিচের কোনটি সহায়তা নেওয়া হয়? আমরা কি জানি সবসময় সহায়তা নেওয়া হয় কিসের? নিরীক্ষণের। এটা একটা নিরীক্ষণের সহায়তা নেওয়া হয়। 67 নাম্বার দেখো, 67তে একটা নিরীক্ষণের সহায়তা নেওয়া হয়। আচ্ছা, এরপরে 68 নাম্বার দেখো প্রকল্পের মূল কাজ কি? প্রকল্পের মূল কাজ কি? কার্যকরণ সম্পর্ক নির্ণয়, ঘটনার সাথে সংগতি স্থাপন, স্ববিরোধিতা পরিহার করা, নাকি প্রাসঙ্গিকতা খুঁজে বের করা? অবশ্যই রাইট অ্যান্সার গ, প্রাসঙ্গিকতা খুঁজে বের করা। প্রকল্প মানে কি? ওই ঘটনার সাথে একটা প্রাসঙ্গিকতা, সম্পর্ক, আসলে কোনটা হয়েছে এইরকম একটা বিষয় আমরা খুঁজে বের করব, যেটা হচ্ছে প্রকল্পের মূল কাজ। আচ্ছা, এরপরে আসো, এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে প্রকল্পের স্তর কয়টি? আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম প্রকল্পের স্তর কয়টি বলো। 69 নাম্বারে কমেন্ট করো ভাইয়া, তোমরা ফার্স্ট কমেন্ট করো। প্রকল্পের স্তর কয়টি? প্রকল্পের স্তর কয়টি আমরা বলেছিলাম? প্রকল্পের স্তর হচ্ছে আমরা বলেছিলাম 69। হ্যাঁ, প্রকল্পের স্তর বলেছিলাম আমরা কয়টি? চারটি বলেছিলাম। প্রকল্পের স্তর চারটি। এরপর দেখো প্রকল্প হলো কি? প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা গঠন। এটা বারবার বলতেছিলাম, প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা গঠন। আচ্ছা, এরপরে আসো 71 নম্বরে বলা হচ্ছে জোয়ার ভাটার ব্যাখ্যা করা কোন নিয়মের অধীন? জোয়ার ভাটা কোন নিয়মের অধীনে? জোয়ার ভাটা কোন নিয়মের অধীনে হয়? মাধ্যাকর্ষণ নিয়মের অধীনে, অভেদ নিয়ম, নাকি বিকর্ষণ নিয়ম, নাকি কার্যকারণ নিয়মের অধীনে বলো? এমডি নাহিদ আল হাসান পিডিএফ দেবো ভাইয়া, বারে বারে বলতেছি পিডিএফ দেবো, পিডিএফ দেওয়া হবে, অবশ্যই পিডিএফ পাবা, পিডিএফ পেয়ে যাবা। ওকে, জোয়ার ভাটা ব্যাখ্যা করা কোন নিয়মের অধীন বলো? জোয়ার ভাটা ব্যাখ্যা করা কোন নিয়মের? 71 বলছে মাধ্যাকর্ষণ। যারা বলছে মাধ্যাকর্ষণ অ্যান্সার রাইট। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটি কার মতবাদ ছিল? সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা কার মতবাদ ছিল? তোমরা যারা সায়েন্সে পড়ছো বা সায়েন্সের জ্ঞান রাখো, অথবা তোমরা এসএসসিতে সায়েন্স পড়ে আসছো, এইটা কিন্তু দেখবা যে আমাদের কি জিওসেন্ট্রিক মতবাদ ছিল, তারপর হেলোসেন্ট্রিক মতবাদ ছিল, তাই না? এখন দেখো এখানে বলছে কি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা কে বলছিল? টলেমি, কোপার্নিকাস, নিউটন, নাকি এডিসন? প্রথমত আমরা দেখেছিলাম টলেমি প্রথম একটা মতবাদ দিয়েছিল যে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, কিন্তু পরবর্তীতে কোপার্নিকাস এসে দেখালেন যে না, পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে না, সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী চারদিকে ঘুরছে। সূর্য স্থির আছে, পৃথিবী চারদিকে ঘুরছে, অর্থাৎ সূর্য একটা সেন্টার পয়েন্টে আছে, সেটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি? টলেমি। 72 হ্যাঁ 72 ক রাইট অ্যান্সার টলেমি। ওকে, যারা ক অ্যান্সার দিয়েছো সবাইকে থ্যাংক ইউ, তোমরা রাইট অ্যান্সার দিয়েছো। এরপরে দেখো ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত, এটি কোন ধরনের ব্যাখ্যা? ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়। ওলা বিবি ভর করে, ওলা বিবি কি জানো? ওলা বিবি কিন্তু কলেরা, ওলা বিবি হচ্ছে কলেরা। ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়, এটা বলছে ওলা বিবি একটা রোগের নাম, যেটা হচ্ছে কলেরাকে নির্দেশ করছে, ঠিক আছে? কলেরাকে নির্দেশ করছে। ওকে, ওলা বিবি হচ্ছে একটা, আচ্ছা সায়েন্স ছিল, আনছি না, ভালো। 73 নম্বরে ওলা বিবি ভর করে, এটা কি? কার্যকরণ সংযুক্ত অতিরঞ্জিত। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে লৌকিক। যে হ্যাঁ তামান্না থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আখি, না তুমি ফল 72 ঠিক দিচ্ছ। হ্যাঁ
সুচরয়। ওকে, এরপর দেখো 74 নম্বর বলেছে একটি নৌকার গতি ব্যাখ্যা করার সময় নদীর স্রোত, বাতাসের শক্তি, দ্বারের ব্যবহার ইত্যাদির সাথে একসাথে করার বিষয়টি উল্লেখ করা। এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ? সংশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি নাকি বিয়োজন? বলো এটা কি? 74 নম্বর কোনটা হবে? 74 নম্বর কি হবে ভাইয়া? অ্যান্সার করো ফার্স্ট। 74 নম্বর কি হবে? দেখো এটা কনফিউশন হতে পারে, আমি একটু বুঝিয়ে দিই এটা কেমন কনফিউশন হতে পারে। 74 নম্বর অ্যান্সার করো ফার্স্ট। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন এই নৌকার নদীর স্রোত, তারপরে বাতাসের শক্তি, তারপরে দাঁড়ের ব্যবহার, এই সব কিছু মিলাই তো, এই সব কিছু মিলাই কিন্তু নৌকা চলবে, নৌকার গতিটা নির্দেশ করছে। এইটা, এই তিনটা মিলাই কিন্তু নৌকার গতি নির্দেশ করছে। তার মানে কি, নৌকা চলার ক্ষেত্রে, নৌকা যখন চলবে বা নৌকার যে সময় গতিশীল হবে, তখন এই তিনটা বিষয় কিন্তু নৌকাকে কি করবে? ফোর্স করবে। এখন ফোর্স করা এই নৌকার চলার বিষয়টা কিন্তু একই কথা অর্থ প্রকাশ করছে। মূল কথা হচ্ছে গতি। এখন এই গতির মধ্যে আমরা কিন্তু এই তিনটা বিষয় পাই। আমরা বলেছিলাম সংশ্লেষণ আর বিশ্লেষণের মাঝে পার্থক্যটা কি? সংশ্লেষণ নতুন কিছু অ্যাড করবে, আর বিশ্লেষণ কি করবে? ওই পদেরই মধ্যকার যে সকল বিষয় অন্তর্ভুক্ত সেগুলোকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করবে। যেমন ওই গতির মধ্যে আমরা কি পাই? নদীর স্রোত, বাতাসের শক্তি, দ্বারের ব্যবহার। তার মানে এই টোটাল বিষয়টা কি বোঝালো? এটা হচ্ছে আমাদের কি? এটা আমাদের কি? এটা হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ, এটা হচ্ছে বিশ্লেষণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ। এটা কিন্তু বিয়াজন না, এটা হচ্ছে বিশ্লেষণ। রাইট অ্যান্সার ক, বিশ্লেষণ হবে। হ্যাঁ, একটু স্পেলিং মিস্টেক আছে। 74-এ, 74-এ ক হবে, বিশ্লেষণ। ওকে ওকে, নেক্সটে যাচ্ছি। দেখো 74-এ কি বলা হচ্ছে? 75 বলা হচ্ছে ব্যাখ্যার প্রয়োজনটা কোন ক্ষেত্রে অপরিসীম। আমরা ব্যাখ্যা কোথায় ব্যবহার করি বলো? ব্যাখ্যা কোথায় ব্যবহার করি? 74-এ ক অ্যান্সার। 74-এ ঘ না, 74-এ ক অ্যান্সার। রাইট, 74-এ। হ্যাঁ, তারপরে দেখো ব্যাখ্যার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। ব্যাখ্যার প্রয়োজনীয়তা কি বলো? ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম? প্রকল্পের বৈধতা নির্মাণের ক্ষেত্রে, যৌক্তিক জ্ঞান লাভের ক্ষেত্রে, সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে, নাকি দুর্বলতা দূরীকরণের ক্ষেত্রে? ব্যাখ্যা কেন দিই? আমরা বলেছিলাম যে কোনো পদের যদি সুস্পষ্ট বা দুর্বলতা দূর করতে চাই, তখন কিন্তু আমাদের কি লাগে? ব্যাখ্যার প্রয়োজন হয়, তাই না? তাহলে এখানে 4টা অ্যান্সারের মধ্যে আমাদের কোনটা রাইট, কোনটা বলো? তার মানে ব্যাখ্যা দিই আমরা দুর্বোধ্যতা দূর করার জন্যে। 75-এ ক অ্যান্সার করছো কি? ক অ্যান্সার রাইট না, প্রকল্পের বলছে এইটা না, রাইট অ্যান্সার গ, দুর্বোধ্যতা দূর করার জন্য। ব্যাখ্যা কেন দেই? ব্যাখ্যা দেই দুর্বোধ্যতা মানে জটিল বিষয়, কঠিন বিষয়কে সহজ করার জন্য, ঠিক আছে? 75-এ ঘ রাইট। সুচরয়, এসআর রুইতা, রাইট, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখো 76 নম্বর বলছে আর্নিক ও বার্ষিক গতির ফলে দিন রাত হয়। উক্তিটির মধ্যে দিয়ে নিচের কোনটি প্রকাশ পায়? অনিক্ষণ অনুভূতি, সহকার্যকে কারণ জলাবলিত অনুভূতি, নাকি কাকতালীয় অনুভূতি, নাকি দূরবর্তী শর্তকে কারণ বলাজনিত অনুভূতি? বলো এইটা কোনটা হবে? বলো এইটা কোনটা হবে? 76 নম্বর, নাম্বার 76। এইটাতে কি বলা হচ্ছে? আর্নিক গতি বার্ষিক গতির ফলে দিন রাত্রি হয়। এটা কোন বিষয়টার প্রতিফলন ঘটেছে? এটা অবশ্যই কি, এই যে আর্নিক গতি বার্ষিক গতির ফলে দিন রাত হয়। তার মানে কি, একটা আর একটার সাথে চলে, একটা আর একটার সাথে চলে। তার মানে কি, সহকার্যকে কারণ বলাজনিত অনুভূতি ঘটছে। এটা মানে একটা আর একটার সাথে চলে জন্য এটাকে সহকার্যকে কারণ বলাজনিত অনুভূতি ঘটছে। তার মানে 76-এর রাইট অ্যান্সার হচ্ছে খ। 76-এর রাইট অ্যান্সার কি ভাইয়া? 76-এর রাইট অ্যান্সার হচ্ছে খ। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়? কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয় কোনটা? বিশ্লেষণ, ঘটনা সংযোজন, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। বলো এইটার অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, সাইডে দাঁড়াচ্ছি, বলো। 77 অ্যান্সার করো ভাইয়া, তোমরা ফার্স্ট অ্যান্সার করো। আননিসা 77 অ্যান্সার করো। 77-এর রাইট অ্যান্সার কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্ত, এগুলো তো সব পাই। এটা কিন্তু একটু আগে আমি পড়েছিলাম, সেটা হচ্ছে ঘটনা সংযোজন। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কোনো ঘটনা সংযোজন করি না, একদম ওইটার মধ্যে কি করি? বিশ্লেষণ করি, ওই পথটাকে বিশ্লেষণ করি, শৃঙ্খল যোজন কমানো বাড়ানো করি, অথবা অন্তর্ভুক্তি করি, কোনো কিছুকে অ্যাড করি। এরপর দেখো 78 বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি বলো? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? 77-এ গ অ্যান্সার। ডি বলছে কি? অন্তর্ভুক্তি কে বলছে? অন্তর্ভুক্তি কে বলছিল? অন্তর্ভুক্তি না, 77-এ গ অ্যান্সার। 78-এ অ্যান্সার করো ভাইয়া, 78 ফার্স্ট।
78-এ কি হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যা কয়টি বলো? বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানি কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে আমাদের, বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কয়টি? 78-এ ক, রাইট, যে 3 অ্যান্সার করছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাদমান চৌধুরী, জুবাইর হোসেন, মুশফিকুর শাহিন, ওকে রাইট। 78-এ খ আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে 3টি। এরপরে দেখো কোনটি ব্যাখ্যার কাজ নয়? ব্যাখ্যা কি করে না? ভাষাকে আকর্ষণীয় করা, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া, ভাষাকে গ্রহণযোগ্য করা, অস্পষ্টকে সুন্দর করা। দেখো 79 নাম্বার কি হবে ভাইয়া? 79 নাম্বার দেখো, ভাষার কি বলছে এটা? কোনটি ব্যাখ্যার কাজ নয়? ব্যাখ্যার কাজ নয় কোনটি? ব্যাখ্যার কাজ নয় কোনটি? 79 নাম্বার বলো। ভাষার ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কি জানি? ভাষাকে আকর্ষণীয় করে, এটা জানি। অস্পষ্টকে সুনির্দিষ্ট করে, সুন্দর করে, স্পষ্ট করে জানি। ভাষাকে গ্রহণযোগ্য করে তোলে, তাও জানি। ভাষাকে গ্রহণযোগ্য করে তোলে, তাও জানি। কিন্তু এইটা হচ্ছে আমাদের রাইট, ক, ক রাইট, কারণ কম ব্যাপক থেকে বেশি ব্যাপক। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ক, রাইট অ্যান্সার হচ্ছে ক। এইটা আমাদের রাইট অ্যান্সার। কোনটি ব্যাখ্যার কাজ নয়? কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাও, এটা কোনো ব্যাখ্যার কাজ নয়। ব্যাখ্যা কি করে? ভাষাকে আকর্ষণীয় করে, অস্পষ্টকে সুন্দর করে, ভাষাকে গ্রহণযোগ্য করে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ক, রাইট অ্যান্সার ক। হ্যাঁ রাইট অ্যান্সার। অসিনপুরের রাজকন্যা না কি যেন লিখছো, আচ্ছা যাই হোক। এরপরে দেখো 80 নাম্বার কি বলছে? ব্যাখ্যা কত প্রকার? ব্যাখ্যা কত প্রকার আমরা বলেছিলাম? 80 নাম্বারে কি বলেছিলাম? 80 নাম্বারে কি বলেছিলাম? ব্যাখ্যা কত প্রকার? এটা হচ্ছে আমরা বলেছিলাম 2 প্রকার। একটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা, আর একটা কি, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। 2 প্রকার ব্যাখ্যা, 2 প্রকার। আচ্ছা এরপরে দেখো লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? সাধারণ বিশ্বাস, বৈজ্ঞানিক জ্ঞান, অভিজ্ঞতা নাকি সার্বিক নিয়ম? লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি বলো? এইটা বলো। এই ভূগোলের সাজেশন পাবা কি কুইন জানো? আচ্ছা তোমরা সবাই, সব ক্লাস হবে, তোমরা রুটিন পেয়ে যাবো আজকে, সমস্যা নেই। 81 নাম্বার অ্যান্সার করো, 81 নাম্বার অ্যান্সার করো। বৈজ্ঞানিক লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? দেখো লৌকিক ব্যাখ্যা কি করা হয়? একটা সাধারণ বিশ্বাস থাকে, যেই সাধারণ বিশ্বাস থেকে লৌকিক ব্যাখ্যাটাকে সবসময় আমরা কি করি? টেনে থাকি। এরপরে দেখো 82 নাম্বার বলছে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটি? এই 82 নাম্বারটা দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটি? ব্যাখ্যা করা, স্পষ্ট করা, সহজ করা, বর্ণনা করা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটির? বলো। 82। দেখো আমরা কি করছিলাম? ব্যাখ্যা আর বর্ণনা, ব্যাখ্যা আর বর্ণনা এই দুইটা বিষয় কিন্তু আলাদা, এই দুইটা বিষয় কিন্তু আলাদা। সেই জন্য এই ব্যাখ্যার সাথে মিল নাই কার? বর্ণনার মিল নেই, তাছাড়া সব কিছু ঠিক আছে। এরপরেরটা দেখো, এরপরে বলা হচ্ছে মিশ্র কার্যকে পৃথকভাবে ব্যাখ্যা করাকে কি বলে? মিশ্র কার্যকে পৃথকভাবে ব্যাখ্যা করাকে কি বলে? যেমন মনে করো আমি বললাম ওই যে নৌকার গতি, নৌকার গতির মধ্যে আমরা কি পেয়েছি? সেখানে দাঁড়ের বেগ পেয়েছি, তারপরে পেয়েছি বাতাসের গতি, তারপরে নদীর স্রোত। তার মানে সবগুলো মিশ্র কার্য মিলেই হয়েছে নৌকার গতি। এইগুলোকে পৃথকভাবে ব্যাখ্যা করলে কি হবে? বিশ্লেষণ, সংশ্লেষণ, সংশৃঙ্খল যোজন নাকি অন্তর্ভুক্তি? এইটা হবে হচ্ছে বিশ্লেষণ। একই জিনিসকে আমরা কি করছি? ব্যাখ্যা বিশ্লেষণ করছি আলাদা আলাদা ভাবে। তখন রাইট অ্যান্সার হচ্ছে বিশ্লেষণ। রাইট অ্যান্সার ক, রাইট অ্যান্সার ক। 83 রাইট অ্যান্সার ক। আচ্ছা আরাফাত হোসেন রাইট অ্যান্সার ক দিছো, হ্যাঁ 83 ক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে, এরপর দেখো 84 নম্বর বলা হচ্ছে কি? কোনটি চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা? চন্দ্রগ্রহণ কেন হচ্ছে? সূর্যের ছায়া পৃথিবীর উপর পড়লে, পৃথিবীর ছায়া সূর্যের উপর পড়লে, নাকি পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে? কোনটা হবে? দেখো এখানে কি বলা হচ্ছে? চন্দ্রগ্রহণের কাহিনী কি জানো তোমরা? জানো না হয়তো। তার মানে কি? যখন পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ে তখন চাঁদটা অদৃশ্য হয়ে যায়, তখন আমরা কি বলি? ওটা অন্ধকার হয়ে যায়, যার কারণে আর দেখা যায় না। রাইট অ্যান্সার পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। এটা যারা সায়েন্সে পড়ছো তারা খুব ভালোভাবে জানবা। এটা ক্লিয়ার? এখন দেখো 84-তে ঘ কেমন? চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে চন্দ্রগ্রহণ হয় নাকি? এটা হবে হচ্ছে গ, রাইট অ্যান্সার গ। 84 রাইট অ্যান্সার গ। এরপরে দেখো 85-তে বলা হয়েছে কোনটি মিশ্র কার্য? বাতাসের বেগ, নৌকার বেগ, দাঁড়ের বেগ, নদীর স্রোত। কোনটি মিশ্র কার্য? মানে অনেকগুলো কার্য তার মধ্যে আছে। কোনটি মিশ্র কার্য? একটু আগেই কিন্তু বলেছি যে নৌকার বেগ, নৌকার বেগ। নৌকার বেগ মানে কি? ওর মধ্যে কি আছে? ওইখানে আমরা পাই বাতাসের বেগ আছে নৌকার মধ্যে, তারপরে এটাও আছে,
তারপরে নদীর স্রোত এটাও রয়েছে। তার মানে কি টোটাল বিষয় মিলেই এই নৌকার বেগটা হচ্ছে। তার মানে কি মিশ্র কার্য কি নৌকার বেগ। ওকে, 86 নাম্বার দেখো, 86 নাম্বার দেখো, 86 নাম্বারে বলা হচ্ছে যদি বর্ষে মাঘের শেষ ধন্যরাজার পূর্ণদেশ, এটি ব্যাখ্যার কোন রূপকে নির্দেশ করছে? যদি বর্ষে মাঘের শেষ ধন্যরাজার পূর্ণদেশ, এটা একটা প্রবাদ, এটা একটা প্রবাদ। হ্যাঁ, 86 নাম্বার কি বলছে? এটা লৌকিক ব্যাখ্যা, অন্তর্ভুক্তি, শৃঙ্খল যোজন নাকি বিশ্লেষণ? বলো এটা কি? এটা কিন্তু লোক সমাজে আমরা দেখে থাকি। 86 নাম্বারে লোক সমাজে দেখে থাকি মানুষজন লৌকিকভাবে এটা বলে থাকে। তার মানে 86 নাম্বার হচ্ছে আমাদের এটা রাইট অ্যান্সার ক। 86 রাইট অ্যান্সার হচ্ছে ক, মানে হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ঠিক আছে, 86 রাইট অ্যান্সার ক। লীনা তরফদার, থ্যাংক ইউ সো মাচ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। এরপরে দেখো যদি বর্ষে মাঘে শেষ, এইটা তো বললামই। এই যে ধরো এক্স কলেজের প্রতি 100 জন শিক্ষার্থীর মধ্যে, আচ্ছা এটা সম্ভাবনা, এটা আমাদের নেই, এটা দরকার নেই, এই চ্যাপ্টারটা আমাদের নেই, এটা একটু মিস্টেকলি চলে আসছে। আচ্ছা, লৌকিক ব্যাখ্যায় কি থাকে না? লৌকিক ব্যাখ্যায় কি থাকে না? লৌকিক ব্যাখ্যায় কি থাকে না? প্রথাগত বিশ্বাস ওটা তো থাকে, অতিপ্রাকৃত কারণ থাকে, কুসংস্কার থাকে। লৌকিক ব্যাখ্যায় কি থাকে না? 89 নাম্বার বলো, 89 নাম্বার ভাইয়া বলো, 89 নাম্বার কি হবে? একটু ফাস্ট অ্যান্সার করো, আমরা শেষ করে দেবো ভাই, ক্লাসটা শেষ করে দেবো। ও নাম্বার ঘ বলছো, কার্যকারণ নিয়ম। ওকে, রাইট অ্যান্সার, কার্যকারণ নিয়ম থাকে না। লৌকিক ব্যাখ্যায় কোনো কার্যকারণ নিয়ম থাকে না। এরপর দেখো যাচাইকরণ কত প্রকার? যাচাইকরণ কত প্রকারের হতে পারে? আমরা কয় প্রকারে যাচাইকরণ করতে পারি বলো? আমরা বলেছিলাম গতকালকের ক্লাসে বলেছিলাম যাচাইকরণ 2 প্রকারের হয়ে থাকে। যাচাইকরণ 2 প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে কি পরোক্ষ। হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। এই যাচাইকরণ আমরা কি জানি? প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। রাইট অ্যান্সার হচ্ছে 2। যাচাইকরণ 2 প্রকার, রাইট অ্যান্সার 2। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি? এইটা কি হবে? নাম্বার 91। বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি? 91 কি হবে বলো? তথ্য উপাত্ত, নির্বিচার বিশ্বাস, আলোকতত্ত্ব, অপ্রাসঙ্গিকতা। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কি দরকার হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে 91-এ বলো, 91-এ বলো কি হবে? 91 কমেন্ট ফাস্ট, 91-এ কি হবে বলো? 91 কি হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি? তথ্য উপাত্ত, নির্বিচার বিশ্বাস, অপ্রাসঙ্গিকতা নাকি অলৌকিক তত্ত্ব? বলো। 91 ক বলেছো, রাইট। কে বলেছো? অর্পিতা আফরিন, আরাফাত হোসেন, নীলাঞ্জনা সরকার, শাহিদা আক্তার দৃষ্টি। ওকে, যারা ক অ্যান্সার করেছো সেটা রাইট। 91 ক অ্যান্সার রাইট। ওকে, যারা ক অ্যান্সার করছো তাদেরকে ধন্যবাদ, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে আচ্ছা, আমাদের মোটামুটি এই হচ্ছে আজকের নৈর্ভিত্তিক ক্লাসটা ছিল। এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা ধীরে ধীরেই তোমাদের এইচএসসি এক্সামটা শেষ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু তোমাদের একটা প্রপার গাইডলাইন দরকার। এখন এই গাইডলাইনের জন্য দেখো বি ইউনিট টার্গেট যাদের, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট যাদের টার্গেট, তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। 50% ডিসকাউন্ট চলছে, যেটা রেগুলার মূল্য ছিল হচ্ছে 6000, এখন সেটা 2999 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। আর ভর্তি হওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে। ঠিক আছে, এখানে দেখো 150+ লাইভ ক্লাস হবে, 150+ ক্লাস টেস্ট, 10টি গাইডলাইন ক্লাস প্লাস 10টি মডেল টেস্ট। তোমরা যারা বি ইউনিটের টার্গেট নিয়েছো তারা এই কোর্সটিতে ভর্তি হতে পারো, এবং এইখানে যারা ক্লাস নেয় প্রত্যেকেই ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী, এবং এদেরকে দ্বারাই এই কোচিংটা পরিচালিত হবে, এই কোর্সটা পরিচালনা করা হবে। সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর সর্বশেষে তোমাদেরকে একটা কথাই বলছি, তোমাদের যেহেতু কালকে পরীক্ষা, তোমরা দরকার হলে আমার ক্লাসটা করে নিও, ওটা বেশি সময় না, হয়তো 2 ঘন্টার মতো ক্লাস, তোমরা একটু করে নিবে। প্লাস সেই সাথে আজকের পিডিএফটাও দেওয়া হবে, সেটা দেখবা, এবং তোমরা বইটা লাইন টু লাইন পড়ো, যেটা ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হচ্ছে সেটা মার্ক করে রাখো। আর আমাদের যে ফাইনাল সাজেশনটা আছে এইগুলো ফলো করো। সর্বোপরি তোমাদের প্রতি রইল শুভকামনা, এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দাও।
আচ্ছা ওকে, তার আগে একটা কথা ভাইয়া, তোমরা একটু কমেন্ট করে জানাও কে কে কার কার স্বপ্ন আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়। তোমরা একটু কমেন্ট করে ফার্স্ট জানাও কারা কারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, কারা কারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি জাস্ট দেখতে চাই তোমরা কারা এই স্বপ্ন লালন করো যে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিব, এই পরিচয়টা কে কে চাও একটুখানি ফার্স্ট কমেন্ট করো ভাই, আমি দেখতে চাই। ওকে ভাইয়া, দেখো ঢাকা ইউনিভার্সিটি তোমরা আসো, তোমাদের সাথে দেখা হবে ক্যাম্পাসে, ঠিক আছে? দেখো এই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে তোমরা ঘুরবা ফিরবা, তোমাদের সাথে দেখা হয়ে যাবে। তোমরা একটু রেসপন্স করো কে কে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখো ভাইয়া। ওকে, অনেকজনে কমেন্ট করছো, তোমরা দ্রুত কমেন্ট করো ভাইয়া, দেখি কে কে পড়তে চাও। অবশ্যই সবার জন্য দোয়া আছে, সবার জন্য দোয়া এবং শুভকামনা আছে। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে আছো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত করব, তোমাদেরকে বলি ভাইয়া এখন থেকে প্রপারলি তোমরা গাইডলাইনের মধ্যে দিয়ে চলো, দেখবে 100% তোমরা সফল হবা, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, সবার জন্য রইল শুভকামনা। আচ্ছা ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া তোমাদের শুধু 1 মিনিট সময় নিচ্ছি। আর তোমরা বারবার ভাইয়াকে নক দিয়েছ যে ভাইয়া আমাদের ভূগোল ক্লাস কখন হবে এবং কে নেবে ভূগোল ক্লাস। ওকে, সেটা আবারও জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, আগামীকাল সন্ধ্যা 7:30 মিনিটে, আগামীকাল সন্ধ্যা 7:30 মিনিটে তোমাদের ভূগোল প্রথম পত্রের ক্লাস হবে। ক্লাস নেবেন ইয়াসিন রাকিব স্যার, অনলাইন জগতের জনপ্রিয় শিক্ষক ইয়াসিন রাকিব স্যার তোমাদের ভূগোল প্রথম পত্রের ক্লাস নেবেন। সো এখনই বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দাও, গালিব মাহমুদ পেইজে আগামীকাল সন্ধ্যা 7:30 মিনিটে ভূগোল প্রথম পত্রের ক্লাস হবে। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অসাধারণভাবে পরীক্ষা দাও, তোমাদের শুভ হয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে অ্যাডমিশন আমাদের সাথে থাকবে, কোনো চিন্তা নেই। তোমরা যারা এখনো বি ইউনিট টার্গেট দিও, বি ইউনিট ব্যাচে তোমাদের সিটটি কনফার্ম করনি, আমি আশা করবো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে সবাই সবার আসনটি কনফার্ম করে নেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30 মিনিটে ভূগোল প্রথম পত্র আমাকে এবং ইয়াসিন রাকিব স্যারকে নিয়ে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।